শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন। আপনার সঙ্গে আমি জুয়েল, এবং যে যেখান থেকে এই মুহূর্তে টিউন করেছেন ঢাকা এফএম 90.4 এ সবাইকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। ঢাকা এফএম 90.4 এর বিশেষ আয়োজন ভালোবাসার বাংলাদেশ। আর এই শো এর নামটি শুধু ভালোবাসার বাংলাদেশ নয়, কারণ এই শো এর সঙ্গে সংযুক্ত রয়েছেন এমন একজন ব্যক্তি, আমাদের সবার প্রিয় গুরু এহতেশাম। তাই বলতেই হয় স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশ উইথ গুরু হিতেশামে। আজও আপনাদের সঙ্গে বরাবরের মতো প্রতি বৃহস্পতিবারের মতো সঙ্গে রয়েছেন গুরু হিতেশাম লাইভ। শুরুতে এই সুযোগটি, এবং আমি অত্যন্ত ভাগ্যবান যে আমাকে এই সময়টাতে কিছুটা দেখা যায়, এবং একই সঙ্গে গুরু হিতেশাম যখন জয়েন করবেন আমি থাকবো, হয়তোবা আমাকে আর দেখা যাবে না। তো এই যে সুবর্ণ সুযোগ, যতক্ষণ পর্যন্ত সুযোগ রয়েছে আপনাকে দেখাচ্ছি। জানিয়ে রাখি, আমাদের এই আয়োজন আপনি একই সঙ্গে দেখতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, এবং একই সঙ্গে ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল যে দুটি ইউটিউব চ্যানেল, তার মধ্যে একটি আই লাভ ঢাকা এফএম, সেই চ্যানেল থেকে একই সঙ্গে আপনি লাইভ দেখতে পাচ্ছেন। এবং রেডিওতে সারা দেশব্যাপী, দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আরো একবার স্বাগত জানাই। আমরা দেরি না করে স্বাগত জানাই আমাদের সবার প্রিয় গুরু হিতেশামকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু হিতেশামকে। গুরু, স্বাগত আপনাকে। ধন্যবাদ। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে? ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। ভালোবাসা বাংলাদেশ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ভালোবাসার বাংলাদেশ দিনকে দিন আপনাদের ভালোবাসার কারণে দারুণ এক উচ্চতায় চলে যাচ্ছে, এবং অফকোর্স আপনারা আমাদের সাথেই থাকবেন, এত চমৎকার করে এত যত্ন করেই আপনারা আমাদেরকে ভালোবাসবেন। ঢাকা 90.4, এবং সেই সাথে আপনারা প্রতি মুহূর্তে আমি একটু সাহায্য নিব আমাদের স্পেশালি মাই কো অ্যাঙ্কার, হি ইজ দ্য মোস্ট এক্সপার্ট ইজ ওয়ান, যারা এফএম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। জুয়েলকে জুয়েল, আমরা চাই যে আমাদের ভালোবাসার গল্প, যে গল্পগুলো আমাদের লিসনার্স এন্ড অফকোর্স দ্য ভিউয়ার্স শুনতে চায়, সেই বিষয়গুলো আমরা কিভাবে কানেক্ট করবো সেই তথ্যটা আমরা গত এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম, এবং পূর্ববর্তী এপিসোডেও আপনাদেরকে জানিয়েছিলাম যে কি করে আপনি আপনার গল্পটি অথবা আপনি আপনার বিষয়টি আমাদের সঙ্গে শেয়ার করবেন। খুব সহজ, যে চিরচেনা নাম্বারটি আপনার ফোনে সেভ করা রয়েছে আমরা বিশ্বাস করি, 16260, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে একটা SMS অবশ্যই শুরুতে লিখবেন গুরু, এরপর আপনার নাম, আপনার জেলার নাম, এরপর আপনার ফোন নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। এটা ছিল আমাদের সেই পুরনো নাম্বার। আর নতুন করে আজকে যে খবরটি আপনাদেরকে দিতে চাই, ইনফ্যাক্ট গত সপ্তাহে জানিয়েছিলাম, যেহেতু এখন আমরা সবাই স্মার্টফোন, এবং বাংলাদেশে প্রায় 11 কোটিরও বেশি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে, একদমই তাই। তো আমরা কেন সেই সুযোগে যাচ্ছি না? সেই যে দারুণ একটা প্ল্যাটফর্ম রয়েছে হোয়াটসঅ্যাপ, সেখানে আমরা যুক্ত হয়েছি, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করুন আজই, 01841904904। আবারও বলছি, 01841904904। এই নাম্বারটিতে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই অবশ্যই দয়া করে এই নাম্বারটিতে আপনি কল করবেন না, কারণ আমরা যেই ভার্সনটি ব্যবহার করছি গুরু হিতেশাম, গুরু আপনি নিজেই দেখছেন আমরা যে ভার্সনটি ব্যবহার করছি একটা ডেস্কটপ ভার্সন, সো এখানে আমরা কল রিসিভ করতে পারি না। তো এই অনুরোধ থাকবে, আপনি যদি দয়া করে ফোন কল করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র ছোট্ট করে আপনাদের গল্পটা একটু লিখুন এবং হোয়াটসঅ্যাপ করুন আমাদের, জি যতটুকু সম্ভব, কারণ হোয়াটসঅ্যাপে যদি সংযুক্ত হতে পারি আমরা পরবর্তীতে হয়তোবা আপনার সঙ্গে আরো ভিডিও কলে যেতে পারি, তো ওই সুযোগটা কিন্তু থাকছে। সো SMS এর চেয়ে বেশি প্রেফার করি আমরা আসলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আরো একবার বলছি, 01841904904। অবশ্যই এই নাম্বারে শুরুতে গুরু লিখবেন, তাহলে ধরে নিব এটা ভালোবাসার বাংলাদেশ কেন্দ্রিক আপনার কথা, অথবা এই বিষয়ে আপনি কিছু জানতে চান। আমাদের কিছু জানতে পারি যে আমাদের ডেডিকেটেড পোর্টটা কি,
সেই পোর্ট নাম্বার। আমরা এট দ্য সেম টাইম আপনার কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন জি আপনাদের যদি এই আগ্রহ শো এর থাকে। যে পোস্টটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, লাইভে আমরা দেখতে পাই অনেক কমেন্ট, হয়তো বা লাইভের কমেন্টগুলি ওইভাবে অনুষ্ঠান চলাকালীন সময় আমরা ফলো করতে পারি না, বিকজ আমরা দুজনই এই পাশেই থাকি। আমাদের টিম চেষ্টা করেন, তবে সবচেয়ে ভালো হয় স্টোর থাকে আপনাদের কথাগুলি 16260 এই নাম্বারে, এবং ফেসবুকে যে পোস্টটি পাবেন আপনি একটু পরে কিছুক্ষণের মধ্যেই হয়তো পোস্টটি অলরেডি আপলোডেড, আপনারা চাইলে সেখানে লিখতে পারেন। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ, যেটা আমরা বলছিলাম যে আপনার সঙ্গে আমরা ভিডিও কলও আমরা জয়েন করতে পারি, একটা ছোটখাটো ইন্টারভিউ হয়ে যায়, সেই মাধ্যমে আমরা সম্পূর্ণ যাচাই করে একটা গল্প কিন্তু আমাদের স্টেশন এবং আমাদের স্টুডিওতে নিয়ে আসি। তো এই প্রচেষ্টা থাকবে, আমরা আরো অনুষ্ঠান চলাকালীন সময় আরো কয়েকবার জানাবো, আর এই তথ্যটি সবার কাছে ছড়িয়ে দিবেন। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং শুরু হয়েছে ভালোবাসার বাংলাদেশ উইথ গুরু এহতেশাম, এবং আমাদের আজকে সম্মানিত অতিথি আমাদের সঙ্গে জয়েন করেছেন। এই অনুষ্ঠানটি একই সঙ্গে আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এর রেডিওতে, এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন ফেসবুকে আমাদের ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজ থেকে লাইভ, এবং ঢাকা এফএম ইউটিউব চ্যানেল আই লাভ ঢাকা এফএম থেকে। আমি কথা না বাড়িয়ে ফিরে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এক্স্যাক্টলি, আমিও সময় নিব না, বাট আজকের প্রোগ্রামটা আমার জন্য অনেক বেশি মূল্যবান, অনেক বেশি পবিত্র, অনেক বেশি অন্যরকম। আমি যদ্দূর আমার কাছে কেন জানি মনে হয় যে আমার বাবার ভালোবাসা পাওয়া প্রায় 10 বছর হতে চললো। আমি এরকম ঘটনা খুব কম ঘটেছে যে কাছ থেকে কোনো মানুষের দুর্ঘটনা, কোনো মানুষ প্রবলেমে পড়েছে বা কোনো সমস্যা হয়েছে, সেই জিনিসটাকে আমি অ্যাভয়েড করে গেছি। কিন্তু আই এম সো আনফরচুনেট, আমি অসম্ভব রকমের হতভাগা একজন, যে আমার বাবার ক্ষেত্রে আমি তাকে সেবা করার সুযোগ একেবারেই পাইনি। 24 ঘন্টার নোটিশে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছেন। বাবার যে জিনিসগুলো আমার খুব বেশি মনে পড়ে, আমাদের বাবা ছেলে সবার রঙই একটু চাপা, স্পেশালি তার হাতগুলো এক্স্যাক্টলি আমার মতো, এরকম এরকম বড় বড় আঙ্গুল, এরকম আর কি। উনি প্রচন্ড পান খেতেন, তার পান, এবং সন্তানরাই হয়তো বাবার গন্ধটা স্পষ্টতভাবে টের পায়। পান খেতেন এবং সেই সাথে তার শারীরিক যে গন্ধ, সবকিছু মিলিয়ে একটা অন্যরকমের আবহ ক্রিয়েট হতো, এবং যে গন্ধটা আমার কাছে অনেক বেশি পরিচিত। এবং আমি আজও মনে করতে পারি যে 10 বছর আগে বাবা যখন চলে যান, তখন বাবার অ্যাটলিস্ট বাবার মুগ্ধ আমি প্রায় 10 থেকে 12 ঘন্টা বসেছিলাম। আমার ছেলে মানুষই চিন্তা যে বাবা চলে যাওয়ার পরেও আমার জন্য বাবাকে রিকল করতে কোনো রকমের সমস্যা না হয়। আমি চাইলেই যেন যখনই চোখ বন্ধ করবো বাবার ওই ফেসটা যেন আমার মুখে সামনের দিকে চলে আসে। এবং এট দ্য সেম টাইম আমার এরকম একটা এক্সপেকটেশন ছিল যে মানুষ মরে যাওয়ার পর মুখটা হা হয়ে যায়, মুখটা এভাবে ধরেছিলাম যাতে মুখটা কখনো ওরকম ভাবে খোলা অবস্থায় থাকলে ওনার মুখটা যেন হা না হয়ে যায়। বাবাকে ঘিরে সত্যি এই কথাগুলো সত্যি জানতে মন চায়। এক্স্যাক্টলি, বাবা কোথায় তুমি থাকো? তোমার ছেলে, তোমার ঘর, সবকিছুকে করে পর, এত শূন্যতা, এত হাহাকার বুকের কোনখানেতে রাখো। বাবা, শুধু একটা বার ফিরে আসো, তোমার ওই হাত দুখানা ছুঁয়ে দেখি, তোমার মিষ্টি গন্ধ গায়ে মাখি। বড় অসহায় আমি তোমার প্রাণের খোকাকে তোমার বুকে বন্দি করে রাখো। বাবা, শুধু একটা বার ফিরে আসো। কসম খোদার, ফ্যান ফলোয়িং বলো, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স বলো, বন্ধু বলো, কারো ফরম্যাটে বাবার এই নিরঙ্কুশ ভালোবাসা কাছ থেকে দেখার সুযোগ আর এই পৃথিবীতে হয়নি। আমি জানি ভবিষ্যতেও হবে না। স্রষ্টা যদি কিছুটা দয়া পরবশ হন, স্রষ্টা যদি বাবাকে যে স্নেহ, যে ভালোবাসা উনি আমাকে জড়িয়ে রেখেছিলেন, সমপরিমাণ ভালোবাসায় তাকে যদি তিনি সেই স্নেহ, সেই মমতায় তার কাছে রাখেন, এর চাইতে চাওয়ার আর বেশি কিছু থাকতে পারে না। এন্ড অফকোর্স যারা পৃথিবী থেকে গত হয়েছেন, যাদের বাবা পৃথিবীতে এই মুহূর্তে নাই, সবার জন্য একই প্রার্থনা। আজকের যে মানুষটি আমার সাথে উপস্থিত, সে মানুষটিকে আজকে স্টুডিওতে নিয়ে আসার জন্য আমি একটু স্বার্থপরের মতো ভূমিকা রেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটি তেমনই একজন মানুষ, যে মানুষটি তার সন্তান, তাদের ঔরসে জন্ম নেওয়া সন্তানদেরকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন,
যে পরিমাণ পাগল প্রায় মহব্বত টান আর ইশকের চরম একটা অবস্থায় নিয়ে গেছেন। এই মানুষটি হয়তো আদল হয়তো ভিন্ন, তার লুক হয়তো ভিন্ন। আমার বাবার অ্যাকচুয়াল যে 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 জিনিসটা তিনি করতে চেয়েছিলেন, যে জিনিসটা সারা জীবন তিনি আমাদের প্রশ্নে পোষণ করেছেন, এমনই হয়তো হইতে পারে যে তার তার অভিব্যক্তি, তার মহব্বতের জায়গাগুলো হয়তো এক্স্যাক্টলি এমনই। সেই কারণেই হয়তো এই মানুষটিকে আমি আজকে স্বার্থপরের মতো আজকের এই স্টুডিওতে নিয়ে এসেছি। তার এই ভালোবাসার কথা আমরা শুনবো। তার পরিবার, স্পেশালি তাদের ঔরসে জন্ম নেওয়া তাদের যে সন্তান, তাদের কথা হয়তো শুনবো। এবং এই মানুষটির সেই ভালোবাসার গল্পই আজকে উপস্থাপন করার চেষ্টা করছি ঢাকা FM 90.4। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে উপস্থিত আছেন, প্লিজ আমাদের সাথে থাকুন। আমরা কোনো গ্ল্যামারাস কোনো প্রোগ্রাম করি না। আমরা মানুষের জীবনে ঘটে যাওয়া প্রতিনিয়ত যে ঘটনাগুলো, সেগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, সেগুলোকে আপনাদের মতো করে আপনাদের কাছে পোর্ট্রে করি, যাতে করে এই ক্যানভাসে মানুষের সত্যিকারের জীবন দর্শনগুলোকে আমরা বিমূর্ত করতে পারি। অনেক ভালোবাসা এবং অসম্ভব শ্রদ্ধার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এবং ভালোবাসা বাংলাদেশের আজকের আয়োজনে। ধন্যবাদ গুরু হেতেশাম। আমাকে গুরু বলেন আপনি, প্লিজ আমাকে হেতেশাম সম্বোধন করেন। ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা, ধন্যবাদ ঢাকা FM 90.4 কে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল অডিয়েন্সকে যারা আজকে আমাদের সামনে উপস্থিত আছেন। আমাকে তো আবেগপ্রবণ করে দিলেন হেতেশাম সাহেব। আমি একটা বাবা, যে বাবার এখান থেকে কিছু দীর্ঘ শ্বাস বের হয়ে আসে। এই দীর্ঘ শ্বাসগুলো প্রকাশ করা খুব কষ্টকর। আজকে আপনাদের সামনে এ সুযোগ এসেছে একটা বাবার ভিতরের চাপা জিনিসগুলো প্রকাশ করার জন্য। আমার মনে পড়ে যায় ওই দিনের কথা, যেদিন আমি বুঝতে শিখলাম আমার বাবা নেই। আমি সেই ছোট্টবেলার সেই ছোট্ট খোকা, অসংখ্য ছেলেদের সাথে মাঠে খেলতে যেতাম, ধান খেতে, সেই চাকা খেতে আমার সাথে খেলতো আমার খেলার সাথীগুলো। সন্ধ্যা হয়ে মা বা বাবা যখন ওই ছেলেগুলোকে হাত ধরে টেনে টেনে বাড়িতে নিয়ে যেত, আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর ভাবতাম আমার বাবা কোথায়? আমাকে তো নিয়ে যাওয়ার জন্য আমার বাবা আসে না। আমার দু চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে পড়তো। আমি হাত দিয়ে চোখের পানিগুলি মুছতাম। এ কষ্ট কাউকে বুঝাতে পারি নাই। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়িতে যখন পৌঁছাইতাম সন্ধ্যা, মা তাকিয়ে আছে, আমার ছেলেটা আসতেছে না। কিন্তু মা তো জানে না ছেলে ওই বাবার জন্য দাঁড়িয়ে আছে, বাবা আসে নাই। আমি আজ বাবা। আমার বয়স যখন 13 বছর, তখন আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়। জ্ঞান হওয়ার পর থেকে বাবাকে খুঁজি, বাবা বাবা বলে ডাকতে ডাকতে কবরের দিকে যে কতবার ছুটে গিয়েছি। কষ্টগুলো বেরিয়ে আসে নিঃশ্বাসের সাথে। আজ আমি বাবা। আমি যখন কাঁদতাম, আমার মা আমার কাছে এসে চোখের পানিগুলি মুছে দিয়ে বলতো, তুই কাঁদিস না সালাউদ্দিন, তুই কাঁদিস না। তুই যেদিন বাবা হবি, তোর ঘরে যেদিন ফুটফুটে একটা সন্তান জন্ম হবে, একটা ছেলে সন্তান জন্ম হবে, সেটাই হবে তোর বাবা। অসহায় অবুঝ বাচ্চাটা আমি মার মুখের দিকে তাকিয়ে স্বপ্নের কল্পনার রাজ্যে চলে যেতাম। বাবা আসবে ছোট্ট শিশু হয়ে। জানেন,
আমার সেই বাবা আমার ওয়াইফের কোল জুড়ে এসেছিল চাঁদের মতো। খুব শখ করে তার নাম রেখেছিলাম ওয়াসিফ, আর কপালে চুমু দিয়ে বলেছিলাম এটাই আমার বাবা। ছোট্টবেলায় এতিম করে রেখে যাওয়া সেই বাবা ফিরে এসেছে। এই জায়গায় বাবার স্মৃতিগুলো নিয়ে তিল তিল করে সেই ছোট্ট ওয়াসিফকে বড় করেছি। বাবার ভালোবাসার পিছনে কিছু শাসনও থাকে। এই শাসনের পিছনে থাকে এমন এক ভালোবাসা যা বুঝে নিতে হয়, অথবা যা বুঝতে গেলে কখনো বাবাকে হারাতে হয়। সেই ওয়াসিফ তরতাজা জোয়ান যুবক। আমার একটা মেয়েও আছে, প্রথম মেয়ে হয়, আমি সেই মেয়েরও বাবা। যখন পাশে কেউ ছিল না, আমি, আমার স্ত্রী, আমার এই ছেলে মেয়ে দুটোকে মানুষের মতো মানুষ করার জন্য সমস্ত ভালোবাসাগুলো নিংড়ে নিংড়ে দিয়ে ওদেরকে বড় করার চেষ্টা করেছি। একটা সময় ওদেরকে ছেড়ে আমি দেশের বাইরেও চলে যাই, শুধু ওদের মুখে হাসি ফোটানোর জন্য। আমি শুনতে পাই আমার মেয়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর বলে বাবা নাই। আমার ছেলেটা আমাদের উঠানে একটা পাকা করা বেঞ্চ আছে, ওখানে উপুর হয়ে পড়ে থাকতো আর বলতো মা এই বুকে ব্যথা। এই কথাগুলো যখন বিদেশ থেকে শুনতাম, কষ্টগুলো সহ্য করতে পারতাম না, চলে আসতে ইচ্ছে করতো। ঠিক তখন বুকে জড়ায় ধরতে ইচ্ছে করতো আমার সন্তানগুলোকে। আয়, তোর বাবা ফিরে এসেছে। আমার এই মেয়ে, আমার বড় মেয়ে ওয়াসামা বিসমি, খুব লক্ষ্মী একটা মেয়ে। আমার ছেলে ফিরে এলাম, বুকে জড়িয়ে ধরলাম, বাবার ভালোবাসাগুলো দিয়ে ওদেরকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করার চেষ্টা করলাম। হচ্ছিল, সুন্দরভাবে হচ্ছিল। বাবা ফিরে পেয়েছি ওয়াসিফের মাঝখানে হঠাৎ করে কাল বৈশাখী ঝড়ের মতো আমার সেই বাবাটাও ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। এই বুকটা ফালা ফালা হয়ে যায় যখন বুঝতে পারি আমার সেই হারিয়ে যাওয়া বাবাটা ছোট্ট শিশু হয়ে ফিরে এসে আবার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। আমার এই বাবাটাও কি আমাকে ছেড়ে চলে যাবে? আমি শক্ত হয়ে বনে যাই এক বাবা, এক যোদ্ধা বাবা। এখন আর আবেগ নয়, এখন আর চোখের পানি নয়, বুকের ভিতরে সব চাপা রেখে আমি হয়ে গেলাম বাবা। যে বাবাকে আমি হারিয়ে ফেলেছি, আমি হয়ে গেলাম আমার ছেলের বাবা, আমার মেয়ের বাবা। যুদ্ধে নেমে গেলাম। সারাদ ভাই, কত বছর আগের ঘটনা এটা? আমার যখন প্রথম ওটা ফাইন্ড আউট হয় যে ওয়াসিফের ক্যান্সার। আমার ছেলেটাকে সেই রমজান মাসের প্রথম দিকে যখন ব্লাড ক্যান্সারটা ধরা পড়লো, এই রমজান, এই রমজান, এই রমজান, ওকে, রমজানের 10 তারিখে প্রচন্ড জ্বর, ভয়াবহ জ্বর। ওর গায়ে হাত দিয়ে দেখে হাত পুড়ে যায়। থার্মোমিটার যতবার দিয়ে জ্বর নামাতে পারি না। তখন করোনার ভয়াবহতায় সব কিছু লকড ডাউন, ভয়ে বের হতে পারি না। মানসিকভাবে এমন ভেঙে পড়েছিলাম, আমার ছেলের জ্বরের কথাটা শোনার সাথে সাথে মানুষ ভাববে করোনা হয়ে গেছে, বাড়িটা হয়তো লকডাউন করে দিবে, হয়তো মরে যাবে, হয়তো আমরাও মরে যাব। এত ভয় ভিতরে চাপা ভাবছি। তখন শুনি অন্য দেশে মানুষ করোনায় মরে লাশ হয়ে পড়ে থাকে, যন্ত্র দিয়ে উঠায় নিয়ে যায় তাদেরকে।
মানসিকভাবে এমন ভেঙে পড়েছিলাম যে আমরাও কি মরে যাব আমার এই ছেলেটাকে নিয়ে? আমাদেরও কি এভাবে ক্রেন দিয়ে উঠায় নিয়ে যাবে? কে পড়াবে জানাজা? হবে না, জানাজা কি হবে না এই করোনায়? ওর যে জ্বর, এ জ্বর যে কমাতে পারি না। ডাক্তাররা তো নিজেদের প্রোটেকশনের জন্য নিজেদেরকে সেভ রাখার চেষ্টা করবেই এই ভয়াবহ করোনায়। আমি ফোন দিলাম আমার এক আত্মীয় ডাক্তারকে, ডাক্তার নুরুল মমিন খান। উনি বললেন ইমিডিয়েটলি ওনাকে আমার হাসপাতালে নিয়ে আসেন, 1 সেকেন্ডের জন্য ভাবেন নাই। উনিও একটা বাবা, বাবার দৃষ্টিতে উনি দেরি করেন নাই, করোনাকে ভয় পান নাই। বললেন আপনার ছেলেটাকে নিয়ে আমার হাসপাতালে আসেন। নিয়ে গেলাম, আমি একাই। প্রচন্ড জ্বর, কত রকমের ঔষধ দেয়, জ্বর তো নামে না। ভয়ে বুক কাঁপে। আমি লিখি, কলম লিখি। একটা রাতের ঘটনা বলি। সেদিন সন্ধ্যা রাত থেকে আমার ছেলেকে গা মুছাইতে শুরু করলাম পানি দিয়ে। মুছাইতে মুছাইতে ক্লান্ত। আমার পিঠের মেরুদণ্ডের লাম্বার 5 এবং লাম্বার 4 এর মাঝখানে যে কুশন আছে, সেই কুশনটা ভাঙা, জেলিগুলি বের হয়ে গেছে। আমি উপর হইতে পারি না, কষ্ট হয়। ভুলে গেছি সেই ব্যথার কথা। আমি ডায়াবেটিসের রোগী, ভুলে গেছি আমার ডায়াবেটিসের কথা। আমার সেই হাসপাতালে কিছুদিন আগে পিত্তথলির অপারেশন হয়ে গিয়েছিল, ভুলে গেছি সেই অপারেশনের কথা। কারণ আমি বাবা, একটা বাবা যোদ্ধা হয়ে জেগে উঠেছে। আমি সারা রাত আমার ছেলের গা মুছি, কিন্তু জ্বর তো নামাইতে পারি না। সাপোজিটরি দেই ডাক্তারের নির্দেশ অনুযায়ী, জ্বর তো নামে না। আমার ছেলেটা বলল কি, বাবা আমাকে একটু ঝর্ণার নিচে গিয়ে বসাইবা বাথরুমে। আমি তো বাবা, ওকে জাস্ট ছোট্ট একটা হাফ প্যান্ট পরাইয়া সেই ছোটবেলার মতো গত বছর, বাথরুমে। গত বছর। হ্যাঁ, এই যে লাস্ট রমজানের সময় সেফ কাম রেনোভা হাসপাতালে। আসো আমার কাছে, আসো। এই যে এখানে বসো, বসো। এই চেয়ারকে অ্যাডজাস্ট করবো না, এখানে বসতে পারবে, বসো। একটু আমরা ঠিক আছে তুমি? ওকে। এই আমার ছেলে, আর যাকে বলেছিলাম, আপনার মেয়ে, বড় মেয়ের নাম হচ্ছে? আমার বড় মেয়ে ওয়াসামা। আমি কি একটু ওয়াসা? দেখাবো? প্লিজ কাম, প্লিজ। প্লিজ কাম। ওই চেয়ারটা সামনে দিয়ে দাও। আমার বড় মেয়ে ওয়াসামা বিসমি, আমার একমাত্র মেয়ে, একমাত্র ছেলে ওয়াসিফ রুহাত। আমি ওদের বাবা। ওয়াসা, আমার মতো তুমি লক্ষ চাইলে কোটি হেডফোনটা নিতে বাবা পারো। এই পৃথিবীতে আছেন। নিতে পারো, যদি সমস্যা হয় তুমি নিতে পারো হেডফোনটা। একটু নিতে ওয়াসা, এটা কিন্তু অনেক বড় রকমের একটা ব্লেসিং যে মানে এমন একজন বাবা, যার আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যতটুকু আমি সময় তাকে শুনতে পাচ্ছি, এর পুরো সময় জুড়ে বাবা বা কোন সম্বোধনে বা কোন পরিচয়ে তাকে আমি আবৃত করার চেষ্টা করব, যার পুরো জুড়েই শুধুই মমত্ববোধ, শুধুই মহাব্বত আর টান, এবং অসম্ভব রকমের ভালোবাসায় আবদ্ধ হয়েছে তার পুরো জীবন ওয়াসিফ এবং ওয়াসার জন্য। ওয়াসা, আমি তোমাকে দেখেই হয়তো আন্দাজ করতে পারি কি চমৎকার গ্রুমিং এবং কি চমৎকার পারিবারিক পরিমণ্ডলে বড় হয়েছে তুমি। এবং সেই সাথে ওয়াসিফ আমার সাথে উপস্থিত, এবং যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে ফেসবুকে দেখতে পাচ্ছ, এই ছেলেটার দেখো, এই কথা তো বরাবরই আমরা বলতে পছন্দ করি যে স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট নন। তিনি হয়তো বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনের থ্রু দিয়ে আমাদেরকে পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, কিন্তু এমন কোনো ঘটনা তো ঘটেনি যে কারণে হয়তো ওয়াসিফকে এরকম একটা পরীক্ষার থ্রু দিয়ে যেতে হবে। কিন্তু তার আস্থার জায়গা, তার আশ্বস্ত হওয়ার সবচেয়ে বড় কারণ যেমন একজন বাবা তার পাশে আছেন, যে মানুষটির সবকিছু জুড়ে, তার সমস্ত কিছু সত্তা জুড়ে শুধুই ভালোবাসা, শুধুই মমত্ববোধ। এই পৃথিবীতে এই পৃথিবীতে স্পেশালি ইন বাংলাদেশ এন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা কিন্তু অনেক বাবার সাক্ষাৎও পাই যে বাবারা হয়তো সেই পরিমাণ কেয়ারিং না তার সন্তানের জন্য, কিন্তু তাদের ঔরসে সন্তান জন্ম নেওয়া সন্তানের জন্য তার সমস্ত নিঃশ্বাস প্রশ্বাস, ভালো লাগা মন্দ লাগা সবকিছু আটকে আছে। I still remember in last year
আমার ছেলের হঠাৎ করে শুনতে পাইলাম যে অনেক বড় রকমের একটা অসুখ হয়েছে। করোনা তখন শুরু হয়েছে, তখন তাকে নিয়ে বাইরে গিয়ে ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম। আমার ছেলে যখন অজ্ঞান অবস্থায় ছিল, আমি বললাম যে আমার নাক বোঝাটা কই, আমার বোঝাটা, ইটস এ ম্যাসিভ অপারেশন, ইটস ভেরি ক্রিটিক্যাল, ইট টেক্স, ডাক্তার বলেছিল যে 2 ঘন্টা লাগবে, দেন ফাইনালি ইট টেক্স 6 and 7 hours। 1000 বার মৃত্যুবরণ হয়েছে আমার ওই 7 ঘন্টাতে। আমাকে যখন বললো যে ইউ আর পারমিটেড টু মিট উইথ ইউর চাইল্ড, আমি আমার বাচ্চার কাছে যখন গেলাম, ওর নাকটা একটু প্রয়োজনের চেয়ে একটু বেশি বোঝা, ওর আমি নাক বোঝা করেই ডাকি। আমি ভাবলাম যে আমি গিয়ে আমার কেন জানি মুখ দিয়ে কোনো কথা না বের হতে, আমি শুধু বললাম যে আমার নাক বোঝাটা কই, আমার জানটা। তো যে নাকটাকে একটু কুচকে যে আমি অনেক ব্যথা আব্বা। অর্থাৎ আমি বুঝতেছি যে ঠিক এক্স্যাক্টলি দ্যাট অন দ্যাট পার্টিকুলার মোমেন্ট সে হয়তো হ্যালুসিনেশনের মতো আছে, কারণ অজ্ঞানের ওই যে তাকে যে সেন্সলেস করছে সেই জায়গা থেকে সে পুরোপুরি কাভারও হয়নি। বাট হোয়াট এ কেমিস্ট্রি ইন বিটুইন ফাদার এন্ড চাইল্ড, যেটা উপর থেকে নির্ধারিত হয়, যে কারণে হয়তো সেই মেসেজটা তার নিউরনে পৌঁছে গেছে, নিউরনে না, আমি বলবো তার কলিজাতে পৌঁছে গেছে, যে কারণে হয়তো সে রেসপন্স করতেছে। যখন ডাক্তার ডাকতেছে, নার্স ডাকতেছে, তখন রেসপন্স হচ্ছে না। যখন আমি বললাম যে আমার নাক ভোজাটা কই, আমার জানটা, আমার কলিজা পাখিটা কই, তখন বলতেছে এই যে, বলে আমার নাকটাকে গুচকাচ্ছে, বলছে বাবা অনেক ব্যথা। সো দিস ইজ দ্য থিং, বাবা ছেলের যে সম্পর্ক, বাবা মেয়ের যে সম্পর্ক, এর কোনো ব্যাখ্যা চলে না। ওয়াসি, একটু আমি তোমার কাছ থেকে শুনতে চাই। আমার কেন জানি তোমাকে দেখে মনে হচ্ছে কি চমৎকার পরিমণ্ডলে তুমি বড় হয়েছো, কি অসম্ভব ভালোবাসায় আবিষ্ট করে রেখেছে তোমার পরিবার। স্পেশালি তোমার বাবার কথা তো এখানে আসছে, তোমার বাবার এত রক্তক্ষরণ, এত কষ্ট, এত কিছু। ইন রিটার্ন তুমি কি বলতে চাও? একটু ওয়াসির কাছ থেকে একটু কথা শুনতে চাই। তারপর অফকোর্স, আমি কি নাম ঠিক বলছি? ওয়াসি, নামটা ভুল আরেকবার। আমার নাম ওয়াসামা বিসমি। নিকনেম ওয়াসামা। ওয়াসামা। ওকে, ওয়াসামা, আর এখানে হচ্ছে ওয়াসিফ, রাইট? এবার ঠিক বলছি আমি, ওয়াসামা। শুনি তোমার কথা একটু। আমরা 2 ভাই বোন, আর আমার আব্বু আম্মু, আমরা 4 জনেরই আমাদের ফ্যামিলি, এবং 4 জনের মধ্যে ভালোবাসার বন্ডিংসটা অনেক অনেক শক্ত, যেটা আসলে সবার সামনে বলে প্রকাশ করাটা সম্ভব না। 4 জনের প্রতি 4 জনের ভালোবাসা এবং আন্ডারস্ট্যান্ডিং সবকিছু এতটা ডিপ। তো রিসেন্টলি আমাদের ফ্যামিলির সাথে যেটা ঘটেছে, আমার ভাইটার ক্যান্সার ধরা পড়ার পর থেকে আমরা পৃথিবীটাকে আসলে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার একটা সুযোগ পেয়েছি। ক্যান্সারকে আসলে অসুখ হিসেবে না ধরে আমরা ব্লেসিং হিসাবেই দেখছি বর্তমানে, কারণ আমাদের ভাবার দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা এবং অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এই ক্যান্সার আমাদের লাইফে আসার পর থেকে। তো আমার ভাইটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিল। আবু বিদেশ থেকে ব্যাক করার পর আমাদের প্ল্যানিং ছিল যে আমার বিয়ে হয়ে যায় আর ওয়াসিফের পড়াশোনা, এই 2টা টার্গেট নিয়ে আমরা সামনের দিকে বাড়তেছিলাম। তো ওয়াসিফ মাত্র ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, এর মধ্যে করোনা প্যান্ডেমিকের কারণে সারা দেশে লকডাউন পড়ে যায়। এই পরিস্থিতিতে স্কুল কলেজ সবকিছুই বন্ধ, সবার ভিতরে তখন একটা আতঙ্ক, যেটা একটা মহামারী রোগ এবং আমরা জানি না এটা শেষ কোথায়। তো এই সিচুয়েশনে ওয়াসিফের সবার আগে জ্বর ধরা পড়ে। তো ওই মুহূর্তে আসলে জ্বর মানে হচ্ছে করোনার ফার্স্ট সিমটমস। তো আমরা সবাই খুবই আতঙ্কের মধ্যে ছিলাম যে একে তো এসে রমজান মাস, তার উপর জ্বর, কি হতে পারে। কোনো হসপিটালে তখন জ্বর সিমটমসের সাথে ভর্তিও করায় না, এবং এখন যেরকম করোনা টেস্ট অনেক অ্যাভেলেবেল, তখন এরকম ছিল না, কিটের ঘাটতি ছিল। তো আমরা এলাকার একটা ক্লিনিকে ওয়াসিফকে অ্যাডমিট করাই দিই। দেন 3 দিন 4 দিন ভর্তি থাকার পর আমাদের সেই ক্লিনিক থেকে বলে দেওয়া হয় যে আমরা যেন অ্যাপোলোতে নিয়ে যাই ওয়াসিফের ট্রিটমেন্টের জন্য। তো আমার অবস্থাটা এরকম ছিল যে আমরা সবাই ভাবতেছি ওয়াসিফের করোনা, ওয়াসিফের কাছে যেতে ফার্স্ট পারতেছি না। সিম্পটম হিসেবে জ্বর জ্বর হচ্ছিল। ছিল সবার Okay, আগে। তারপর ওর কাছে আমরা যেতে পারতেছি না, ওকে ধরতে পারতেছি না, ওর জ্বর, ওর পুরো বডি ফেড হয়ে গেছে সাদা। আমি ছিলাম পাশে, আব্বু ছিল, ঢুকতে দিই আম্মু তো না। বাসায় ছিল, আর হসপিটালে যেহেতু আব্বুই ছিল সাথে, আমি যাইতাম হসপিটালে। যাওয়ার পর ওখানে ডোরের সামনে দাঁড়াইলে আব্বু আমার ঢুকতে দিত না যদি করোনা হয়, আমার কারণ একটা বাবার মনে এই ভয় থাকে যে আমার এক সন্তানের যদি করোনা হয়, আরেক সন্তানকে তো আমি এটার ভিতরে ফেলতে পারি না, কারণ আমরা জানি এটা একটা ছোঁয়াচে রোগ। দরজার সামনে দাঁড়ায় ওয়াসিফকে দেখতাম, সেখান থেকে কান্না করতে করতে ব্যাক করতাম, চলে আসতাম। তোমরা তো পিঠাপিঠি ভাই বোন, তাই না? না, তো আমরা বেশি পিঠাপিঠি ভাই বোন না, আমাদের বয়সের ডিস্টেন্স 5 বছর। 5 বছর। আচ্ছা, হ্যাঁ, ওয়াসিফ আমার 5 বছরের ছোট।
5 বছরের ছোট হলেই কি, একসাথেই তো বড় হয়েছি, একদমই তাই। একসাথে ছিলাম, মারামারি, শেয়ারিং কেয়ারিং সবকিছুই ছিল। দেখা গেছে একটা চিপস কখনো আমি রাস্তায় একা খুলে খাইনি, খাইতে পারতাম না, হ্যাঁ কখনো সম্ভব না। কি মতো মনে হয়? বাসায় নিয়ে আসতাম, জোরে নিয়ে খাইতে হবে। হ্যাঁ ওয়াসিফকে নিয়ে খাইতে হবে। বাসায় নিয়ে আসলে অবশ্য আমি খাইতে পারতাম না, ও ওয়াসিফই খাওয়া দিয়ে নিয়ে যাইতো। ওয়াসিফ খুব দুষ্টু। ওয়াসিফই পুরোটা নিয়ে ফেলতো। তো আমার সেই ভাই অসুস্থ, হসপিটালে ভর্তি, আমরা জানি না হোয়াট হ্যাপেনিং উইথ হিম। তো আমরা হসপিটাল থেকে ওয়াসিফকে নিয়ে আসি, আমি তখনও বাসায় যাইনি, আমি আমার শ্বশুর বাড়িতেই তখন, কারণ আমরা জানি না ওয়াসিফের কি হয়েছে। আমাদের মানসিক অবস্থাটা তখন এরকম ছিল যেটা সম্ভব না কাউকে বোঝানো, কেউ বুঝবেও না, বোঝানো সম্ভব না। বুঝবেও না। করোনা না কি, এটা যে ক্যান্সার আমরা আসলে ইমাজিন করতে পারি নাই। দেন আমরা রোজার ঈদের আগের দিন ওয়াসিফের কিছু টেস্ট করানোর জন্য অন্য একটা হসপিটালে পাঠানো হয় মমিন আঙ্কেলের মাধ্যমে, যেই ডক্টরের কথা প্রথমে মেনশন করছে। তো সেখান থেকে রিপোর্ট আসার পর আঙ্কেলই ঈদের আগের দিন মানে চাঁদ রাতের আগের দিন কনফার্ম করে যে মেবি ইট ইজ ক্যান্সার, বাট হি ওয়াজ নট শিওর। এতটুকু শোনার পরেই তো একটা ফ্যামিলির উপর কি আসতে পারে, একটা বাবা মায়ের কিরকম লাগতে পারে, যে বাবা মায়ের কিনা একমাত্র সন্তান, একমাত্র ছেলে সন্তান, আমার একমাত্র ভাই, আর কোনো সিবলিংস নাই আমার। আসলে ওই মুহূর্তে অনুভূতিটা এরকম ছিল যে ওয়াসিফ আমার একটা ভাই, আর কারো বাবা মা চিরদিন থাকে না। তো আমার ক্ষেত্রে হয়তো ফিউচার এরকম কিছু হবে যে আব্বু আম্মু তো মারা যাবে, মানুষ মরণশীল, হায়াতের কোনো গ্যারান্টি নেই, হয়তো মারা যাবে, যাওয়ার পর যদি ওয়াসিফেরও কোনো কিছু হয় দেন আমার কে থাকলো বাবার বাড়ির সাইডটাতে। তারপর আমি ঈদের আগের দিন বাসায় চলে আসি শ্বশুর বাড়ি থেকে। দেন সেখানে আসার পর ঈদের আগের দিন কোথাও ডক্টর অ্যাভেলেবেল থাকে না, যেহেতু তখন করোনা সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশন, এমনিতেও ডক্টর অ্যাভেলেবেল ছিল না, সব হাসপাতালের প্রবলেম ছিল। আমাদের এক পরিচিত আছে, আমার দেবরের ফ্রেন্ড, আমার দেবরের মাধ্যমেই হয় এটা, মিঠু ভাইয়া, ওনার মাধ্যমে আমরা একটা ডক্টরের খবর পাই। তো ঈদের আগের দিন আমার হাজবেন্ড, আমার আব্বু ওয়াসিফকে নিয়ে ওখানে যায় ডক্টর আশরাফুল হক চৌধুরী ইবনে সিনা মেডিকেল কলেজে। উনি ঢাকা মেডিকেল কলেজে। তখন মনে হয় হেমাটোলজিস্ট ঈদের আগের দিন উনি অ্যাভেলেবেল ছিল। রোজার ঈদের আগের দিন, তার উপর প্যান্ডেমিক সিচুয়েশন। ওয়াসিফকে ওখানে নেওয়ার পরে, যেহেতু ওয়াসিফের খুব জ্বর, এসি রুম ছিল, রিসেপশনে এসি চালু ছিল, ওর শরীরে তীব্র কাঁপুনি ওঠে। কাঁপুনির কারণে সবাই আর চোখে তাকায় আর সন্দেহ করতে থাকে যে এটা মেবি করোনার রোগী। কোনোভাবেই করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া ওকে ভর্তি করাবে না। আর ওর সিচুয়েশনটা তখন এরকম 104 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর ওঠে, ডাইক্লোফেনাক সাপোজিটরি দিলে জ্বর কমে, আর ডাইক্লোফেনাক না দিলে জ্বরে কাঁপুনি উঠা যায়, কাঁপতে থাকে, মানে খুবই বিশ্রী অবস্থা। 2-3টা কাঁথা দিয়ে সবাই শরীরের উপর শুয়ে রয়েছি, কোনোভাবেই ওর জ্বর কমানো যায় না। যারা এখন এই মুহূর্তে যোগাযোগ করছেন বা আমাদের সাথে স্ট্রিমিং এর মাধ্যমে ফেসবুক স্ট্রিমিং এ যোগাযোগ করতেছেন, ঢাকা এফএম 90.4 এর পেজে এন্ড স্পেশালি 90.4 এফএম নেটওয়ার্কের থ্রু দিয়ে যারা শুনছেন, তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, যিনি কথা বলছেন তিনি ওয়াসামা সালাউদ্দিন সাহেবের একমাত্র কন্যা সন্তান। পাশে বসে আছেন ওয়াসিফ, যে ক্যান্সারে আক্রান্ত, যার কথা বলা হচ্ছে। এইসব জিনিসগুলোকে কথা দিয়ে, ভাষা দিয়ে পোর্ট্রে করার মতো বা ক্যানভাসে নিয়ে আসার মতো ক্ষমতা কারোরই নাই। যার সাথে ঘটে এসব ঘটনা, যেই সবের ভেতর দিয়ে যায়, তারাই বুঝে যে পৃথিবীর কষ্ট, পৃথিবীতে থাকা অবস্থায় কষ্টের তীব্রতা কতখানি মারাত্মক হতে পারে। আমি আপনাদের কিছু টেক্সট এই ফাঁকে নিয়ে রাখি, কারণ অনেক কমপ্লেন করেন আপনারা যে প্রোগ্রাম যখন চলতে থাকে তখন যেন আমরা কিভাবে কানেক্টিভিটি আমাদের কিভাবে হচ্ছে, আমাদের রিফ্লেকশন কেমন হচ্ছে সেটা একটু জানানো হোক। আমি কিছু টেক্সট নিয়ে নিতে চাই এই ফাঁকে। রায়হান বলছেন যে আমরা চাই যে উনি একটু স্বাভাবিক হন, বাবা খুব মিস করতেছি তোমায়, এটা লিখেছেন মাজেদুল সরকার। তারপরে অনেক দিন পর শুনছি, চাঁদপুর থেকে শুনছি লিখেছেন আবির। রেডিওতে ভালো শোনা যাচ্ছে না, আমরা টেকনিক্যাল টিমকে রিকোয়েস্ট করব যাতে এফএম নেটওয়ার্কের কোনো রকমের কোনো প্রবলেম না হয়, নিরবিচ্ছিন্নভাবে এই কথাগুলো যেন পৌঁছে যায় সমস্ত মানুষের কাছে। মায়াবতী ময়না আমার আচ্ছা, তিনি লিখেছেন, তার কমেন্টস এখানে জানিয়েছেন। তারপর আই লাভ ইউ বাবা, বাবার প্রতি সন্তানের যে মহব্বত, যে টান, সেই জিনিসগুলো রিফ্লেক্ট করছে বিভিন্নভাবে, সেই কমিউনিকেশন তারা দিচ্ছেন। দেন
লাভ ইউ বাবা, মিস ইউ, এটা লিখেছেন আবির। হাই এবং হ্যালো জানিয়েছেন সবাই, লাভ ইউ বাবা। সবাই ওই একই কথাই বলছেন, অর্থাৎ সন্তানের প্রতি যে কমিউনিকেশন সেই ব্যাপারগুলোই বোঝানোর চেষ্টা করেছেন। বাবলু লিখেছেন গুরু আগে তো এসএমএস করতে হতো, এখন তো অফিসে গিয়ে যোগাযোগ করতে হয় প্রোগ্রামে আসার জন্য। আমরা এখনো এসএমএস ট্রিট করতে পারি এবং আমাদের পোর্ট নাম্বারটা হচ্ছে 16260 এবং একই সঙ্গে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। 16260 এই পোর্টে আপনারা টেক্সট করুন। স্বল্প পরিসরে আপনার গল্পটা হয়তো লিখতেই পারেন এবং সেই সাথে আপনাদেরকে জানান দিন যে আপনারা প্রোগ্রামে আসতে চান। তারপরে অনেকেই লিখেছেন এবং সিলেট থেকে শুনছি জানিয়েছেন জফরুল চন্দ্র ভদ্র, এবং সেই সাথে মনিরুজ্জামান লিখেছেন বাবাকে মিস করতেছি অনেক। এবং বিবাড়িয়া থেকে অনেকে লিখেছে, বিবাড়িয়া থেকে আবু বকর সিদ্দিকী কমেন্ট করেছেন। এবং অনেকে গুরু সালাম নিবেন, আপনি আমার প্রথম ভালোবাসার মানুষ, আপনি আমার প্রেম, এটা লিখেছেন নার্গিস আক্তার লাবণ্য। এবং অনেকে হাই হ্যালো গুরু লাভ ইউ বস, আপনি বসেন, আমাকে বসার কথা লিখেছেন। বসার মতো পরিস্থিতি হয় না আসলে, সিচুয়েশন যখন এমন হয়। সাথে আছি কুমড়ির হাট থেকে। দেন অনেকেই হ্যালো সো স্যাড সাদিয়া লিখেছেন। আমি মালয়েশিয়া থেকে কালাম বলছি, কালাম লিখেছেন মালয়েশিয়া থেকে। অসাধারণ লিখেছেন, কারণ এই জিনিসগুলোতে ওনারা হয়তো নিজেদের ভালোবাসার কথাগুলো রিলেট করতে পারছেন। গুরু আজ অনেকদিন পর শুনছি এবং প্রথম লাইভে দেখছি। গুরু আপনাকে অনেক ভালো লাগছে। আচ্ছা, এই জিনিসটা অপ্রাসঙ্গিক। গুরু নাসির কই, এনিওয়ে কেন যেন ওই গত প্রোগ্রামে কন্টিনিউটি হইতে হবে, সবই হয়তো নাসিরের কথা আসছে, রাইট জুয়েল? জি, এবং একই সঙ্গে ওয়াসিফের জন্য এত দোয়া, এত ওকে, শুভকামনা। ওয়াসিফের কথা যেহেতু এত বেশি করে আসছে, ওয়াসিফের কাছে আমরা যাব। আমরা ওয়াসিফকে একটু হেডফোন দিয়ে আমি কি একটু জুয়েলের হেডফোনটা শেয়ার করতে পারি? আমি আমারটা শেয়ার করছি। ওয়াসিফ, সবকিছুর কেন্দ্রবিন্দুতে একদমই তুমি। তোমার কি সাউন্ড যাচ্ছে এখানে? সবকিছুর কেন্দ্রবিন্দুতে তুমি। ওয়াসিফ, আমি জানি যে ইউ আর দ্য ফাইটার ম্যান। তোর বয়স কত এখন? 19 বছর। ইন্টারমিডিয়েট পরীক্ষা কি দিয়েছো নাকি? না, আই এম সরি, হ্যাঁ, সেকেন্ড ইয়ারে উঠছিলাম ইন্টার। ইন্টার সেকেন্ডে এক্সাম দেওয়া হয়নি? এক্সামটা অটো প্রমোটেড হয়ে গেছে। অটো প্রমোটেড ওই সময়টায়, রাইট? আচ্ছা, এনিওয়ে এখন গ্রাজুয়েশনে ভর্তি হওয়া হয়েছে? না, এখনো ভর্তি হওয়া হয়নি। পরীক্ষাটা হয় নাই। তুমি কি দাঁড়াবে আমার সাথে একটু? ওয়াসিফের হাইট তো অনেক দেখি, অলমোস্ট আমার মতো নাকি আমার সাথে বেশি যাচ্ছে? অলমোস্ট আমার মতো। অলমোস্ট। ওয়াসিফ, আমি তো বরংবরই বলি এবং এরা আসলেই সত্য যে স্রষ্টা কখনোই পক্ষপাতদুষ্ট না। এই কথা এই জায়গাতে গিয়ে বলা যায়, কিন্তু আমার সন্তানের সাথে ঘটছে তো একটা ঘটনা, আমি তো প্রপারলি রিলেট করতে পারি। তোমার জায়গাতে গিয়ে ওই কথাটা বলতে সাহস পাবো কি না? আর যদি না বলি তাহলে তুমি অভিশপ্ত হয়ে যাব যে স্রষ্টা আসলেই পক্ষপাতদুষ্ট নন। তোমাকে বোঝানোর, তোমাকে কাউন্সিলিং করার, কোনো কিছু বলার ক্ষমতা আমার নাই বাচ্চা, আসলেই নাই। বাট স্রষ্টা যখন অনেক কিছু ভেতর দিয়ে নিয়ে যান, তখন হয়তো কিছু মানে হয় না যে কিছু পর্বত প্রমাণ কষ্ট দিলে স্রষ্টা আবার সমুদ্র সমান ভালোবাসাও দিয়ে দেন। সে ভালোবাসা তোমার বাবা বা মায়ের হাত ধরে এসেছে। বাজান কোনো রিগ্রেট কি কাজ করে যে পৃথিবীটা আরো সুরে বাসে বাঁচতে পারতো? এই যে বোনের কষ্ট, যেটা ওয়াসামা তার কথা প্রসঙ্গে বলছিল, এই যে বাবার রিফ্লেকশন, বাবা তো একদম ছটফট করতেছে, কলিজা কেটে যদি প্লেটে করে হাজির করে দেওয়া হয়, যেখানে যে পরিমাণ রক্তক্ষরণ থাকে সেটাই আমি দেখতেছি একদম চোখের সামনে। বাজান কোন রকমের রিগ্রেট কাজ করে এই স্রষ্টার প্রতি, প্রকৃতির প্রতি, এত অসম্পূর্ণতার প্রতি? তোমাকে বোঝানোর ক্ষমতা নাই, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা বোঝানোর কোনো 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 মহাতাজ না। যে সময়টা পার করতেছো, এই সময় বাবজান এটার কোয়েশ্চেনও হয় না, কি প্রশ্ন করব? তোমার ভিতরের ঘটনাগুলো, তোমার ভিতরে কিভাবে কি চলতেছে একটু শুনি তো তোমার মতো করে। বাট এটা সত্যি বাপ, এই যে হাজারটা মেসেজ আসতেছে না, সবাই শুধু একটা কথাই বলতেছে, অসিত তোমার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যে স্রষ্টা চাইলেই তো ক্যারিজমা ঘটায় ফেলতে পারেন, হয়তো তোমার সাথে ঘটে যাবে দারুণ কিছু একটা। কোনো একদিন ভোরে জানবো যে আমাদের অসিফের কিচ্ছু হয়নি। সমস্ত ডাক্তার যা রকমের এক্সপেরিমেন্ট করেছে, যা রকমের ডায়াগনস্টিক করেছে, এভরিথিং ইজ বুলশিট এবং সবকিছু শেষ। সে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভালো আছে, কোনো রকমের কোনো ক্যান্সারের কোনো জীবাণু কোনো কিছু নাই তার মধ্যে। হয়তো স্রষ্টা চাইলেই পারেন এরকম একটা ক্যারিজমা ঘটিয়ে দিতে। আনটিল আনলেস তোমার ভিতরে কি চলতেছে এখন, কি অবস্থায়, কিভাবে দেখতেছো এই জিনিসগুলোকে? আসলে আমি
বসো, বলতে থাকো। তুমি চাইলে একটু আগে আসতে পারো, একটু আগে আসো, বেটার, নাও ইজ বেটার। যেটা বলতেছিলাম, একটা সময় ছিল যখন আমি একদম কমপ্লিটলি সুস্থ ছিলাম। তো আমি আমার বাবা মার ঠিকমতো কথা শুনতাম না, খুব করতাম, মিসবিহেভ করতাম তাদের সঙ্গে। আমার লাইফটা অন্যরকম ছিল, যেমন বলতে গেলে আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে বেশি বিজি থাকতাম, শুধুই বন্ধু বান্ধব? বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতাম। আমার কাছে ওগুলোই সবকিছু মনে হইতো। ওদের জন্য ঝগড়া করতাম ঘরে, তুমি আমাকে অশান্তি 5 সেকেন্ড করতাম। সময় দিবা আসিফ? হ্যাঁ, শুধু তোমার কথাই শুনবো, 5 সেকেন্ড সময় দিবা? অবশ্যই। যারা অল্পতে অনেক কষ্ট পাও না, অসম্ভব রকমের অভিমানে ভুগো। আমাকে বাবা এই কথাটা বললো কেন, মা কেন খাবার দিতে গিয়ে ওকে মাছের মাথাটা দিল, আমাকে লেজারটা দিল, তারা একটু শিখে নাও প্লিজ, একটু শিখে নাও, মনোযোগ দিয়ে শিখে নাও যে একজন ছেলে কেবল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাচ্ছে, হঠাৎ করে জানতে পেরেছে তার ক্যান্সার, জীবনে খুব বেশি দিন হয়তো সার্ভাইভ করতে পারবে না। এরকম একটা পরিস্থিতি থেকেও বাবা মা, পারিবারিক পরিমণ্ডল এবং সেসব প্রশ্নে তার যে মহব্বত, যে টান, সে রিফ্লেকশন গুলো শিখে নিয়ে যদি এরকম ভুল খুব বেশি করে থাকো নিজের বাবা মায়ের কাছে, এখনই গিয়ে ক্ষমা চাও, পা ধরে বলো যে বাবা ভুল হয়ে গেছে, মা ভুল হয়ে গেছে, আর জীবনে এরকম ভুল হবে না। ওয়াসিফ, ওভার টু ইউ। যেটা বলতেছিলাম, আমি আমার বাবা মা কারো কথাই শুনতাম না, অবাধ্যই ছিলাম বলতে গেলে। ফ্রেন্ডসদের নিয়ে বেশি ব্যস্ত থাকতাম, ওগুলোই সবকিছু মনে হইতো আমার কাছে। মানে ওয়ার্ল্ডটা আমি অনেক সিম্পল মনে করতাম, অনেক ইজি সবকিছু মনে করতাম সবাই আমার ভালোবাসে, বাবা মার মতোই সবাই ভালোবাসে, এরকম মনে করতাম। কিন্তু যখন এই অসুস্থ হইলাম, ক্যান্সারটা ধরা পড়ার পরে আমি দেখলাম বাবা মা ছাড়া কেউ নাই আমার পাশে, কেউ নাই। এই বন্ধু বান্ধব কই গেল তারা? আমি কমপ্লিটলি একা হয়ে গেছিলাম যখন আমি অসুস্থ হয়ে পড়ি, কমপ্লিটলি একা হয়ে গেছিলাম। আব্বু আমারে সবসময় পাশে সময় দিত, আমার বলতো যে তোর যদি একা লাগে তুই আমার পাশে বসে থাক, আমাদের সময় দে, তুই একা না, মোটিভেটেড করার ট্রাই করতো। কতদিন হইব, 10 মাস হইব না? 10 মাসই 11 হবে, 10 মাস minimum। কারণ সামনে রোজা আসছে, কত রোজা? হ্যাঁ, রাইট, 11 মাস, 11 মাস রানিং। এই 10 মাসে তো অনেক কিছুই ঘটে গেছে আমার সাথে। কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমার মেডিকেলে আমার প্রায় টাইমে অ্যাডমিট হইতে হইতো, ইনফেকশন হয়ে যেত কেমোথেরাপির কারণে। তো একদিন আমার করোনা টেস্ট করার জন্য, মেডিকেলে তখন করোনা টেস্ট রিকোয়ারমেন্ট লাগে অ্যাডমিট হওয়ার জন্য। তো করোনা টেস্টের জন্য আমারে আব্বু নিয়ে যায় করোনা টেস্ট যে জায়গায় করে ওই জায়গাটাতে। এবং সর্বপ্রথম সে যে কাজটা করে, সে তার নিজের দিকে খেয়াল করে না, সে সর্বপ্রথম ভিতরে ঢুকা যায় ওই করোনা যে জায়গায় সবাই পরীক্ষা করে, স্প্রে করতে থাকে। উনি একটাবারও চিন্তা করে না যে তারও করোনা হইতে পারে কিনা। বাবা, আমার বাবা, তার কিন্তু ডায়াবেটিস, ওনার যদি করোনা হয় ওনারা কিন্তু বাঁচানো যাইবো না। একদমই তাই। এবং প্রথম দিকে সবাই জানতো যে করোনা হলে মৃত্যু ছাড়া কোনো করোনা হলে বিকল্প মৃত্যু। নাই, হ্যাঁ। আর ডায়াবেটিস বা এই ধরনের প্রবলেম থাকলে তো কোনো রকমের সার্ভাইভাল চান্স নাই, কিন্তু এগুলো উনি ভাবতেছেন না। কোনো Okay. রকমই ভাবতেছেন না, উনি শুধু আমার কথা চিন্তা করে নিজের লাইফটারে রিস্কে ফেলায়া উনি ভিতরেও ঢুকা যায়। তো আমি কখনো লকডাউনের এগুলা মেনটেন করতাম না, মানে প্রপারলি করতাম না, ফলো করতাম না। ওই দিনে আমি বের হওয়ার পরে আব্বুরে বলি যে আব্বু তুমি তো আগে আগে ঢুকা পড়ছো, দাও স্প্রেটা দাও, আমি তোমার স্প্রে করে দিই। আব্বু যেটা বলতেছিল আমারে, প্রচন্ড জ্বর, হ্যাঁ অনেক জ্বর ওই যে ছিল আমার শরীরে। তোমাকে যে বাথরুমে নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে ছোট গিয়ে। বাচ্চার মতো করে ওই প্যান্ট পরিয়ে বললো যে বাবু আব্বু আমার কষ্ট হচ্ছে, গোসল করিয়ে দাও, দেন যে হ্যাঁ। গোসল করাচ্ছিল। আরেকটা জিনিসও তুমি বলো, আমরা চাই যে হু নোজ যে বহু মানুষের কাছে, দেশ এবং দেশের বাইরে লক্ষ মানুষের কাছে এভাবে বাবাকে নিয়ে বলার সুযোগ খুব কম মানুষের সুযোগ হয়তো আসে, যেগুলো তুমি, আমার মনে হয় তুমি কিছুটা হলো ইন্ট্রোভার্ট, আমার কেন জানি মনে হয়েছে এত অল্প সময়ের ব্যবধানে।
আজ সব প্রাণ খুলে বলো যে যে পরিমাণ মহব্বত টান তোমার মধ্যেও কাজ করে, যে হয়তো কখনো বলা হয়ে ওঠেনি, আজ সব খুলে বলো। বলছিলে তুমি বাথরুমে যে তখন তোমাকে গোসল করানো হয়, যে তোমার যখন কষ্ট হচ্ছিল জ্বরে খুব। ওকে, ওই মুহূর্তে এমন লাগতেছিল, আমার তখন মনে হয় 105 ডিগ্রি জ্বর। তো রাতের 4টা বাজে, আব্বু তখন ঘুমাইতো না, কখনোই ঘুমাইতো না, সারা রাত জেগে থাকতো। আমি সকালে উঠে দেখতাম আমার গায়ে কাপড় দেওয়া, ঠান্ডা পানি দিয়ে আমার শরীর মুছতেছে। রাতের 10টা বাজেও দেখতাম আমার শরীর মুছতেছে উনি। আবার মাঝে মাঝে রাতে 3টা 4টা বাজেও দেখতাম শরীরই মুছতেছে। মানে উনি সারা রাত ঘুমায় নেই, সারা রাত আমার নিয়ে ব্যস্ত ছিল। যখন আমার গোসল করতে নিয়ে যায়, ওই মুহূর্তে পানির ফোঁটাগুলো আমার কাছে অমৃতের মতো মনে হইতেছিল। এত বড় একটা হাফ প্যান্ট পরেছিলাম শুধু বাবার সামনে, যখন আমার গোসল করাইতেছিল। আমার ফার্স্ট কেমো দেওয়ার পর প্রচন্ড রিয়াকশন পড়ে। তো রিয়াকশনের কারণে অক্সিজেন দেয় রাখে আমার বেডের মধ্যে। তো অনেক মানুষ করোনার ইসের ক্যান্সার এটা যখন আইডেন্টিফাই হয়, আইডেন্টি হওয়ার পরে ফার্স্ট কেমো না, সেকেন্ড কেমন পরে, second chemo, সেকেন্ড কেমন second পরে। chemo। Okay. তো অক্সিজেন দেওয়া রাখে। অনেক মানুষ আসছিল, মনে করছিল যে ওই দিনই হয়তোবা আমি হয়তোবা শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তো আমি ওই মুহূর্তে, আমার আম্মু তো আমার সামনে ছিল না, আমি বলতেছিলাম যে মা ডাইকো না, উনি নিতে পারবো না। কিন্তু আমি আর বাবারে খুঁজতেছিলাম বারবার, বলতেছিলাম না, একটা চক্ষু লজ্জা কাজ করে আসলে। কি চক্ষু সম্পর্কটা লজ্জা এমন আছে? হয়ে গেছে যে কেমন যেন একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছিল না অসুস্থতার আগে। কিরকম দূরত্ব বলো? যেমন আমি তো অসুস্থ হওয়ার আগে বাবা মাকে কেয়ার করতে না, বন্ধু বান্ধব নিয়ে থাকতাম। বন্ধু বান্ধব নিয়ে এখন থাকতাম। তারা কেউ নাই, শুধুই বাবা মা, আর কেউ নাই। শুধুমাত্র। স্পেশালি বাবা একদম ছায়ার মতো, একদম যক্ষের ধনের মতো আটকে রেখেছে। তখন লজ্জাবোধ কাজ করতো, রাইট? অপরাধবোধ কাজ করতেছিল। যে মানুষগুলোকে ইগনোর করেছে আমি দিনের পর দিন। হ্যাঁ। ওকে, তারপর? তো আমি চক্ষু লজ্জা বলতে পারতেছিলাম না যে আব্বু কোথায়, আব্বুর ডাকো, আব্বু একটু দেখি। তুমি কি নিজে অনুভব করতেছিলে ওই মুহূর্তে যে আমি মনে হয় বাঁচবো না আর? হ্যাঁ, আমি এটা মনে করতেছিলাম। তাই অবশ্যই। তখন আমার সমাজ শুধু একটা- একটা মাথায় আসছিল যে বাবার একটু দেখতে চাই। বাবার একটু শেষবারের মতো দেখতে চাই। সালাউদ্দিন সাহেব, ক্ষমা করার জন্য তো এগুলো কারণ অনেক যথেষ্ট। করে দিছি, ক্ষমা না করলে এভাবে লড়াই তো করতাম না। ওকে, তারপর আছে? আম্মুরে দেখতে চাইনি কারণ উনি নিতে পারবো না আমার ওই অবস্থাটা। ওকে, আম্মুকে আমরা খবরই দিইনি তখন হসপিটালে, আমি আর আব্বু, সব গোপন রাখছি, ওকেও বুঝতে দিই। আত্মীয় স্বজন সবাই ছিল। তারপর আছে? প্রতিদিন যখন হসপিটালে যেতাম, আমি আব্বুর কাঁধে কইরা মাথায় রেখে ঘুমায় ঘুমায় হসপিটালে যেতাম সিএনজির পিছনে, আবার কাঁধে ঘুমায় ঘুমায় আসতাম। ইভেন এখনো আমার পিঠের হাড্ডিতে ইনজেকশন দেওয়ার পরে ওনার কুলে শুয়ে শুয়ে আসি। এখন চক্ষু লজ্জা কাজ করে না আব্বুর প্রতি ভালোবাসা দিতে গিয়া। তবে আমার বাবা মনে করে যে আমি তারে ঘৃণা করি বা এখনো করি নাকি জানি না, কিন্তু এমন কিছু না। কেন এটা মনে হয় আছে? হয়তোবা ওই আগের দূরত্বের কারণেই। যে তুমি আগে এখনো পাত্তা দিতে না, হয়তো ওই কথা চক্ষু শুনতে না, সেসবের জন্য? হ্যাঁ, এখনো হয়তোবা চক্ষু লজ্জার কারণে ভালোবাসা প্রকাশ করতে পারি না তার প্রতি। আজ চক্ষু প্রকাশ লজ্জা কাজ করো, করে। আজ প্রকাশ করো, এটা অনেক বড় ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট উল্লেখ করেছেন যে তোমরা তোমার কাছের মানুষজনের জন্য, তাদের ভালো কাজের জন্য তাদেরকে প্রেজ করো, তাদেরকে ধন্যবাদ দাও। তিনি তো মানুষের কাঠামো সবচেয়ে ভালো জানেন, কারণ তিনিই তো স্রষ্টা। কারণ এটা প্রয়োজন ফর দ্য ইন্সপিরেশন অফ আওয়ারসেলভস। আমাদের মোটিভেশনের জন্য এগুলো দরকার। বাবাকে জানিয়ে দাও হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং ইন ইওর মাইন্ড, এই কলিজার মধ্যে কি চলতেছে। আমি শুধু এইটুকুই জানি যে আমার বাবা এবং মা ছাড়া এবং আমার আপু ছাড়া কেউ নাই আমার। আগে যেটা ভাবতাম যে আমার বন্ধু বান্ধব সব, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কেউ আসে না বিপদে, ওনারাই তো ছিল। কিন্তু কিছু আমার যখন- আত্মীয়স্বজনও ছিল। আমার যখন প্রথম জ্বরটা ধরা পড়ে, আমি আব্বুরে বলতেছিলাম, আব্বু তুমি আমার কাছে এসো না, আমার যদি করোনা হয়ে থাকে, তোমার তো ডায়াবেটিস, তোমারটা রিকভার করা যাবে না। তো আব্বু অনেক ইমোশনাল হয়ে গেছিল কথাটা শুনে, উনি কান্না করে দেয়। এবং আমি না করার পরেও উনি
বারবার আমার কাছে আইসা আমার কেয়ার করতেছিল। সর্বপ্রথম যখন আমার জ্বরটা ধরা পড়ে আমি চেষ্টা করছিলাম যে লুকায় রাখার, নিজেরা লকডাউন করে একা একা বন্দি করে রাখার। তুমি তো ভাবছিলে তখন করোনাই। করোনা হয়ে গেছে। তো আমি প্রথম 2 দিন আমি কাউকে জানাইনি, আসলে সহ্য করার চেষ্টা করতেছিলাম যে আমি কাউকে জানাবো না, এভাবেই থাকি, দরজা লাগায় রাখতাম, চুপচাপ থাকতাম। একটা পর্যায়ে আমার আম্মু নোটিস করে যে আমি অসুস্থ, মানে আমি বিছনায় পড়ে রয়েছি, অ্যাবনর্মাল বিহেভ করতেছি, নর্মালি আমি যেরকম বিহেভ করি না। তো উনি আমার কপালে হাত দিয়ে দেখে যে আমার জ্বর। তো ওই মুহূর্তে আমার বাবার সাথে খুব, মানে কোনো একটা কারণে খুব ঝগড়া হইতেছিল। তো উনি আমার সাথে কথা বলতো না, আমিও তার সাথে কথা বলতাম না। তো অভিমান করেই হয়তো বা ফার্স্টে উনি আমার অসুস্থতার কথা জানি না জানার ভান করছিল, কিন্তু পরবর্তীতে উনি দৌড়ায় আসছে যখন দেখছি সিচুয়েশন খুবই খারাপ। উনি একটাবার চিন্তা করে নাই যে করোনা যদি হয়ে থাকে উনার কি হইব। সকালে ঘুম থেকে ওইটা দেখতাম আম্মু আমার বিছনায় ঘুমায় গেছে সারা রাত আমার কপালে পট্টি দিতে দিতে। রিয়েলাইজ করতে পারতেছি যে ফ্যামিলি আসলে কি। এখন আর আমার আপু যেটা বললো যে এটা একটা ব্লেজিং এর মতো আমার দৃষ্টিভঙ্গি দেখতেছি, আসলেই আমি এটা ব্লেজিং এর মতোই দেখতেছি, কারণ আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এখান থেকে। ওয়াসিফ চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, কি বাসমা পজিটিভ ওয়েতে চেঞ্জ হয়েছে ওয়াসিফ। ভাই বোনের একটু আগে ওয়াসিফ যেরকম ছিল অনেক বেপরোয়া ছিল, আমাদের প্রতি ভালোবাসা খুব কম ছিল, পৃথিবীটাকে রিয়েলিস্টিক দৃষ্টিকোণ থেকে ওয়াসিফ দেখে নাই কখনো, বাস্তবতা কি ওয়াসিফ জানতো না। কিন্তু ইদানিং ওয়াসিফ অনেক পজিটিভ ওয়েতে চেঞ্জ হয়েছে, আমাদের সাথে বন্ডিংস বাড়ছে, ভালোবাসা বাড়ছে, আব্বু আম্মুর প্রতি রেসপেক্ট বাড়ছে না। তাই আছে। আব্বু আম্মু আসলে ব্লেজিংস হয়। নিজের প্রতি একটু কেয়ারিং হইলে আর একটু, তাই আছে। নিজের প্রতি কেয়ারিং নাই। অর্থাৎ পৃথিবীতে যে কোনো কষ্টের ঘটনা, যে কোনো দুঃখের ঘটনা নেগেটিভ ইম্প্যাক্ট তো ফেলে, পজিটিভ কিছু এক্সপেরিয়েন্সও দিয়ে যায়, রাইট? এই ঘটনা পরস্পরকে আরো অনেক কাছাকাছি নিয়ে এসেছে, তাই তো? অনেক বাসমা? কাছাকাছি নিয়ে এসেছে আমাদের ফ্যামিলিকে। আগে আব্বুর সাথে ওয়াসিফের সাথে কোনো কমিউনিকেশনই হতো না, দেখা গেছে আমরা সবাই একসাথে, ওয়াসিফ দূরে ওর রুমে একা একা মোবাইল নিয়ে ব্যস্ত, বা টিভি দেখতেছে, গেমস খেলতেছে, আমরা তিনজন বসে আছি। এখন এরকমটা হয় না। সেফ হয়তো বলেছো ফর্মালি বা ইনফর্মালি, আজ লক্ষ মানুষ তোমার এই প্রোগ্রামটা এক্সপেরিয়েন্স করতেছে। সবাইকে সাক্ষী রেখে আরেক দফায় বলে দাও যে তোমার ভিতরে শুধুই, আমি তো বুঝতেছি হয়তো তোমার মতো ছেলেদের বলা হয়ে ওঠে না, জানিয়ে দাও যে তোমার পাশে থাকে মানুষটাকে কি পরিমাণ ভালোবাসো তুমি। তোমার তো নিঃশ্বাস তো আটকে আছে এই মানুষটার জন্য, রাইট? জানায় দাও, একদম প্রাণ খুলে জানাও। সবচেয়ে বড় কথা যেটা, বাবা মার উপরে কোনো কিছুই হয় না, বন্ধু বান্ধব, বাট তারপর ফর্মালি বলতে হয়, জানো, দিস ইজ সো ইম্পর্টেন্ট। ফর্মালি জানিয়ে দেওয়া যে কত ভালোবাসি মা তোমাকে আমি, মা ভুল হয়ে গেছে, সেদিন ভুল করেছিলাম, তোমার তরকারি ঠান্ডা দেওয়ার কারণে উল্টা পাল্টা কথা বলছিলাম, ক্ষমা করে দাও, ঘাট হয়েছে আমার, পা ধরতেছি মা, ভুল হয়ে গেছে। বলে দাও আজকে, বাবাকে সব বলে দাও, মাকে বলে দাও যে জিনিসগুলো যে ওয়াসামা বলতেছিল নিজের অজান্তে হয়তো দূরত্ব গুলো তৈরি হয়ে গেছে, সবগুলোর জন্য মনে যা কাজ করতেছে প্রাণ খুলে বলো। সত্যি বলতে আমি অনেক অনুতপ্ত আগে যা করছি তাদের সঙ্গে। আমি যতবারই আমার বাবা মার সাথে অন্যায় কিছু করে থাকি, আমি যতবারই ক্ষমা চাই তারা ক্ষমা করে দেয়, একটাবার অভিমান দেখায় না। এখন আমি ভুলবশত একটা কিছু করে ফেললে আমি সর্বপ্রথম ক্ষমা চাই যে আব্বু মাফ করে দাও, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছিলাম না আব্বু, বারবার তুমি ক্ষমা করতেছিলে না, রাগ দেখাইতেছিলে, পরে তোমার অভিমান, মুখে সরিয়েছিলাম। এটা অভিমান, জমে থাকা অভিমানগুলো, যে অভিমানের ভিতরে ভালোবাসা লুকায় থাকে। বাবারা এমনই হয়, বাবারা কঠোর হয়, শক্ত। একটা ডিম যেমন খুব শক্ত, ডিমটাকে টোকা দিয়ে ভেঙে ফেলার সাথে সাথে ভিতর থেকে তরল পদার্থগুলো বের হয়ে আসে, যেগুলি হলো ভালোবাসা। বাবারা এমনই হয়, বাবার কঠোরতা, বাবার মজবুত ভাব, এটা যারা বুঝতে পারে, সহ্য করতে পারে, তারা বাবার কাছ থেকে প্রকৃত ভালোবাসাগুলো অনুধাবন করতে পারে। আমি বাবা বলছি, আমার এই যে ছেলে মেয়ে দুটো, এই ছেলে মেয়ে দুটোকে আঁকড়ে ধরে আমরা যেন যেতে পারি আরো দূরে।
আমার এই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলেটার সুস্থতার পিছনে অনেকের ভূমিকা আছে, চমৎকার কিছু ভূমিকা। এই দুঃসময়ে এটা না বললেই নয়। সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা পরম দয়ালু আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বারবার বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য যে উনি আমাদেরকে ক্যান্সার নামক এই ব্যাধিটা দিয়ে বাস্তবতা কি জিনিস বোঝার তৌফিক আমার সন্তানটাকে দিয়েছেন। বাস্তবতা কি জিনিস এই বোঝার ক্ষমতা আমাদেরকেও দিয়েছেন। আল্লাহ তাআলা ডক্টর আশরাফুল হক নামের একজন ডাক্তারকেও মিলাই দিয়েছেন, যিনি এই ভয়াবহ করোনার মর্মান্তিক পরিস্থিতিতেও নিজেকে একটু দূরে না নিয়ে একদম কাছে থেকে বুকে আগলে ধরে ট্রিটমেন্ট করেছেন। ঢাকা মেডিকেলের সেই মহান মানবিক আন্তরিক মায়াবী এক ডাক্তার আশরাফুল হক চৌধুরী, যিনি কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে বসেন এবং রোগীদেরকে তিনি রোগী মনে করেন না, রোগীদেরকে তিনি নিজের মানুষ মনে করেন। তিনি একদিন আবেগপ্রবণ হয়ে বলছিলেন যে তার বাবাও করোনা ক্যান্সারে মারা গেছেন, যে তার বাবা ক্যান্সারে মারা গেছে বলে উনি প্রতিজ্ঞা করছেন ক্যান্সারের রোগী ভালো করার জন্য নিজেকে তিনি নিয়োগ করে দিবেন। ডক্টর আশরাফুল ছিলেন বাবা। স্পেশালি আমাদের পক্ষ থেকে ঢাকা এফএম 90.4 পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে স্পেশাল ট্রিবিউট টু ইউ। আমাদের আসলে এটা একটা ধন্যতা, এন্ড অফ কোর্স এটা আসলে রিকগনাইজড যে দেবীশীতির কথা আমরা ভগবানের রূপে জানি, ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশের কথা। বাংলাদেশেও কিন্তু এরকম অনেক মানুষজন আছেন যারা যেমন ডক্টর আশরাফুলের প্রসঙ্গে এত চমৎকার ভাবে উঠে আসলো। অসম্ভব কৃতজ্ঞতা, অসম্ভব ভালোবাসা, অসম্ভব রকমের মহব্বত আপনার জন্য, যেভাবে আপনি রুগীদেরকে এত ভালোবাসা দিয়ে যান, যে কারণে একজন ক্যান্সার রোগীর বাবা শীত বলতেছে যে এরকম মহব্বত, এত ভালোবাসা নিয়ে কেউ কারো ট্রিটমেন্ট করতে পারে, এটা আমাদের জানা ছিল না। এবং আমি সত্যি আই এম রিয়েলি সারপ্রাইজ যে এরকম একটি পরিবার আমার সামনে উপস্থিত। ওয়াসামার কথা বলছি, ওয়াসিফের কথা বলছি, সালাউদ্দিন সাহেব নিজে উপস্থিত আছেন। কি অদ্ভুত এরকমের এক পরিবার! এটা কি আসলেই ওনারা এরকম নাকি এটাও উপর থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্ধারণ করে দেন যে তোকে কষ্ট দিয়েছি ঠিকই, তোর মধ্যে ইমানি জজবা এমন ভাবে দিয়ে দিলাম, শুধু একবার না বহুবার আলহামদুলিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ, স্রষ্টার প্রশংসা নিরঙ্কুশ ভাবে তারা বারবার করে উচ্চারিত করছেন। এবং আলহামদুলিল্লাহ বলার সময় তার যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন স্পষ্টতই বলে দিচ্ছে এই আলহামদুলিল্লাহ বলার পিছনে মিনিমাম কোনো খাদ নাই। আমি অবাক হচ্ছি এটা দেখে যে এত বড় কষ্ট, এত বড় এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে স্রষ্টা যখন নিয়ে যাচ্ছেন, এত বড় পরীক্ষার ভিতর দিয়ে তার একমাত্র পুত্র সন্তান ওয়াসিফ ক্যান্সার রোগে আক্রান্ত, যে ছেলেটি কেবল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাচ্ছিল এমনই একটি সময়, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ বলছেন এই কারণে যে এটা নেগেটিভ দিক তো আছেই, পজিটিভ দিকগুলো চিন্তা করে তিনি এটাকে ভাবছেন স্রষ্টার পক্ষ থেকে ইটস এ শাওয়ার অফ ব্লেসিং, যেখানে স্রষ্টা তাকে পরিবারটাকে এত বেশি কাছাকাছি নিয়ে এসে দিয়েছে, ভালোবাসার কি চমৎকার সম্মেলন কেন্দ্র পরিণত করেছে এই পরিবারটাকে। এটা কিন্তু সত্যি দেখবার মতো। এবং স্রষ্টার কাছে প্রার্থনা করি প্রতিটা পরিবারের মধ্যে ভালোবাসার এমনই একটা সম্মেলন কেন্দ্র, ভালোবাসার এমনই একটি মহব্বতের জায়গা সব জায়গাতে তৈরি হোক। ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখনই দারুণ এক পারিবারিক বন্ধনের উপাখ্যান আজ ঢাকা এফএম 90.4 এর পরিবারে। ভালোবাসার বাংলাদেশ। ফিরে এলাম, আবারও চলছে ভালোবাসা বাংলাদেশ এবং আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন। আপনাদের জন্য প্রতি বৃহস্পতিবার আমাদের এই আয়োজন ভালোবাসা বাংলাদেশ উইথ গুরু হিতেশাম। আজকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের অতিথি হিসেবে থাকবেন সালাউদ্দিন সুমন। ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে রয়েছেন শুরু থেকে তারা জানতে পেরেছেন তিনি কে। তিনি একজন বাবা এবং এই বাবার গল্প, বাবা এবং সন্তানের গল্প, এবং বাবা সন্তানকে পরিবেষ্টিত করে একটি পরিবারের গল্প এবং একটি পরিবারের বন্ধন, এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা একটু আগেই শুনছিলাম নগরবাউল জেমসের বাবা গানটি, এবং যখন আমাদের সালাউদ্দিন সাহেব কথা বলছিলেন তখন অনেকেই এই গানের লিরিকটা আমাদেরকে লাইভ স্ট্রিমের নিচে কমেন্টে লিখছিলেন এবং আমাদেরকে এসএমএসও করছিলেন অনেকেই। আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে, সঙ্গে রয়েছেন গুরু হিতেশাম। আজকের এই আয়োজন স্পেশালি ঢাকা এফএম 90.4, যারা আমরা শুনছি 90.4 এর এফএম নেটওয়ার্কের থ্রু দিয়ে। এটা আমাদের জন্য সত্যি অনেক বড় একটি পাওয়া যে গোটা বাংলাদেশ জুড়ে এই এফএম নেটওয়ার্ক বিস্তৃত
এবং আমি বারংবারই বলি যে 90.4 এটা আমার ভালোবাসার দারুণ একটি জায়গা, আমার সমস্ত রকম মানুষের কাছে পৌঁছানোর চমৎকার এক আতুর ঘর, যেখান থেকে আমি সবার সাথে কমিউনিকেট করাটা আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অ্যান্ড অফকোর্স আমি ব্লেসড যে আমার দারুণ একজন কো অ্যাঙ্কার আছে যে জুয়েল। আমি বারংবারই বলি জুয়েল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আরজে বাংলাদেশের এফএম ইন্ডাস্ট্রিতে, এবং সেই সাথে যারা স্টাফ, যারা বিভিন্ন রেসপন্সিবিলিটিতে আছে, তাদের জন্য আমার অনেক অনেক কৃতজ্ঞতা। অ্যান্ড অফকোর্স স্পেশাল ট্রিবিউট টু মাই সিইও আমুল হাকিম, যিনি আমাদেরকে প্রচ্ছন্নভাবে সুযোগ দেন এবং অবারিতভাবে সবকিছু ওপেন করে দেন এই কাজগুলো করার জন্য। অ্যান্ড অফকোর্স আনাপ প্লিজ কাম। আনাপের কথা তো অবশ্যই সবার মনে আছে। আনাপ হচ্ছে আমাদের একটা ল্যান্ডমার্ক। আনাপ হচ্ছে আমাদের এবং আজকের এপিসোডের সবচেয়ে বড় সারপ্রাইজ বোধহয় আহনাফ। আনাপের কথা তো অবশ্যই আপনাদের মনে আছে। আনাপ ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল কত বছর আগে? আনাপ 2013 ক্যান্সারে এখনো সে আক্রান্ত, কিন্তু আপনারা কি ক্যারিজমা ঘটিয়েছেন। স্রষ্টা বিভিন্ন সময় বলেন আমরা তো অতখানি ব্লেসিং না আমাদের যে যেখানে আমরা মুজিজা বা অলৌকিক কিছু ঘটিয়ে ফেলতে পারবো, কিন্তু 10 জন যখন একসাথে হয় কি পরিমাণ অলৌকিক ঘটনা ঘটতে পারে তার সার্থক একটা এক্সাম্পল হচ্ছে আমাদের আহনাফ। তুই নিজেও জানিস যে তোকে কত বেশি ভালোবাসি, তুই নিজেও জানিস যে কি পরিমাণ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আছে ঢাকা এফএম 90.4 এর নেটওয়ার্ক এবং তার লিসেনার্স গ্রুপ। এই আহনাফ ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পর 2013 প্রথম আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করি, যেখানে আহনাফের জন্য আমরা বলেছিলাম যে প্রায় 1 কোটি টাকা সমপরিমাণ কালেকশন মানি প্রয়োজন। কি অস্বাভাবিক ঘটনা, খুব অল্প সময়ের ব্যবধানে 1 কোটি টাকা, সেখানে হয়তো কোনো 1 কোটি টাকারও বেশি, যেখানে হয়তো কোনো বিগ শট, কোনো সাধারণ মানুষ, কোনো খেটে খাওয়া মানুষ, সবার অসম্ভব রকমের কন্ট্রিবিউশনের ফসল যে আহনাফ এখনো আমরা চাই যে আহনাফ এভাবে আমাদের মধ্যে থাকুক, এভাবে সার্ভাইভ করুক, এবং আপনাদের এই কন্ট্রিবিউশনের কারণে আহনাফ এখনো খুব চমৎকার ভাবে তার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু তাই না, একটা ফাউন্ডেশন তৈরি করেছে সে, যেখানে ক্যান্সার সার্ভাইভাল এই সব মানুষগুলোকে নিয়ে বিভিন্ন রকমের মোটিভেশনাল অ্যাক্টিভিটি, বিভিন্ন রকমের কাজ সে নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছে। আহনাফ, তোর জন্য রাজ্যের কৃতজ্ঞতা, অসম্ভব গর্ব, দারুণ রকম ভালোবাসা। একটু প্লিজ তুই কথা বল আহনাফ, একটু আহনাফকে হেডফোনটা দেখা হবে। আহনাফ একটু সামনের দিকে চলে আয়। আহনাফকে রিলেট করতে পারছেন তো? অনেকেই রিলেট করতে পারছেন, পারা উচিত। 2013 আহনাফ এসেছিল এই ঢাকা এফএম এর স্টুডিওতে। এই স্টুডিওর যে কি পরিমাণ পবিত্র, এই স্টুডিও যে কি পরিমাণ মহান, কি পরিমাণ যে এই স্টুডিওর মূল্য, এটা বলে বোঝানো যাবে না। আমরা আমি যোগ করতে চাই, জি। সেদিনও আমি আর আহনাফ। একদমই তাই। আমি জুয়েল ছিল এবং আমার আহনাফ। কো-অ্যাঙ্কার হিসেবে, এবং আহনাফ ছিল। এবং সেই দিন আপনাদের কাছে আর্জ করেছিলাম যে আহনাফকে আমরা বাঁচাতে চাই। যে ছেলেটি এত স্বপ্ন নিয়ে পৃথিবীতে বাঁচবার চেষ্টা করছে, তার পাশে এসে দাঁড়ায়। দেখুন, আহনাফের জন্য আপনার 1 কোটি না, এর বেশি পরিমাণ টাকা আমরা এই ক্যাম্পেইনের থ্রু দিয়ে রিকভার করতে সক্ষম হই। এবং আলহামদুলিল্লাহ আহনাফ ভালো আছে, আহনাফ সুস্থ আছে, এবং আহনাফ এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। আসলে সত্য বলতে যখন একটু কথা বল। আজকে যখন ওয়াসিফ কথাগুলো বলছিল, মানে ওয়াসিফ আমার খুব কাছের একটা ছোট ভাই, ও যখন কথাগুলো বলছিল আমার ঠিক 13 সালের কথাটা মনে পড়ে যাচ্ছিল। যে আজকে যে বেঁচে আছি এই 7টা বছর, সেটা তো স্রষ্টার অপার মহিমা, আলহামদুলিল্লাহ। 7 বছর হলো, রাইট? 7 বছর। ওকে। তো তারপরে পৃথিবীর পার্থিব মানুষগুলোর মধ্যে যদি বলতে চাই, সেটা হচ্ছে আপনারা, মানে আপনাদের এই ভালোবাসা, দোয়া, তোর ভিউয়ার্স সামনে কিন্তু ওই যে ক্যামেরার দিকে তাকিয়ে বল। আপনাদের এই ভালোবাসা এবং দোয়া, এটাই আমার লড়াইয়ের সবচেয়ে বড়। ভাবা যায় কষ্টে থাকা মানুষগুলো তার সমস্ত কষ্টের টাকা থেকে তার শেয়ার দিয়েছে এবং বলছে যে প্রায় 1 কোটিরও বেশি পরিমাণ টাকা কালেকশন। আমার মনে আছে ওই দিন প্রোগ্রামের পর একজন ভ্যান চালক এসেছিলেন। বল, সব বল। ভ্যান চালক এসেছিলেন 2টো চিপস নিয়ে আর 1 বোতলে 7 আপ। হ্যাঁ, ড্রিঙ্কস নিয়ে আসছিল। উনি এসে বলছিলেন যে আহনাফ, আমার তো দেওয়ার কিছু নাই। 2013 এই স্টুডিও, এই স্টুডিও আর এই মানুষগুলো যারা সামনে দাঁড়িয়ে আছে, সামনে শুনছে। কি অদ্ভুত ব্যাপার। তো শুধু এটুকুই বলবো যে এই 7 বছরের লড়াইটা অনেক কঠিন ছিল, কিন্তু এই কঠিন লড়াইটা সহজ হয়ে গেছে আপনাদের জন্য। এখনো লড়াই করে যাচ্ছি। এই আপনাদের দোয়া এবং ভালোবাসা, এটা এইভাবেই দোয়া করবেন, এইভাবেই ভালোবেসে যাবেন আমাকে। আর আমরা এখন সত্যি বলতে একা না, আমাদের এখন 64,000 মেম্বার। আমরা 64,000 ক্যান্সার রোগী এবং তাদের পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে, ওয়াসিফদের মতো এবং ওয়াসিফের বাবা বোন, এরকম ক্যান্সার এবং ক্যান্সারের পরিবারের লোকদের নিয়ে লড়াই করে যাচ্ছি, একটা সংগঠন দাঁড় করেছি। এবং আল্লাহর রহমতে শুধু মানসিক ভাবে না, আমরা রোগীদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি তাদের মানসিক সহায়তা এবং আল্লাহর রহমতে প্রতি মাসে
আমরা তাদের চিকিৎসাজনিত সহায়তাও দিয়ে যাচ্ছি। এটাও সম্ভব হচ্ছে শুধু আপনাদের জন্য। একদমই তাই, তুই তো সেদিন বলেছিলি যে আমার এই ব্যবস্থাটা যদি হয়, আমার এটা একটা দায়িত্ব, এটা আমার জন্য ফরজে আইন হয়ে পড়েছে যে আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার সত্যি দায়িত্বটা ওটাই। আমি ঘুম থেকে উঠে আমার মনে হয় যে এই মানুষগুলোর কাছে আমি ঋণী। যখন একটা রিক্সায় উঠি তখন ওই যে বললাম না যে রিক্সা চালক ভ্যান চালক আমার জন্য চিপস নিয়ে চলে এসেছিল, আমার মনে হয় যে ওই রিক্সা চালকটাই না। তো যাকেই দেখি মনে হয় যে এই মানুষগুলোর কাছে আমি ঋণী। তো সেই যে বাচ্চাটা টিফিন, আমার এখনো মনে আছে, আমার বাবা বলছিলেন যে একটা বাচ্চা ও টিফিন পটে টাকা জমিয়ে, টিফিনের টাকা জমিয়ে আমার বাবাকে দিতে আসছিল। আমার বাবা বলছিল মা এটার দরকার নেই, তুমি দোয়া করো। ও বলছিল না আঙ্কেল, আমার তো আহনাফের জন্য দেওয়ার আর কিছু নেই। তা আমি এখন যাকেই দেখি মনে হয় যে এই মানুষগুলোর কাছে আমি ঋণী। তো এই মানুষগুলোর একটু একটু করে ঋণ শোধ করার চেষ্টা করে যাচ্ছি। দোয়া করবেন যেন বেঁচে থাকি, সুস্থ থাকি, এই মানুষগুলো ঋণ শোধ করে যেতে পারি। আর এই ওয়াসিফ বা এরকম ক্যান্সারের সাথে যারা লড়াই করে যাচ্ছে তাদের নিয়ে একসাথে বাঁচতে পারি। আমরা সত্যি আর একা না, এটাই আমাদের বড় শক্তি। আহনাফ, এটা একটা মজার ঘটনা। আমাকে বলেছিলি তুই যে তোর টাকা কালেকশন করে কোনো একটা গ্রুপ নিয়ে যাচ্ছে তোর কাছে দিবে, তাই মডেল কলেজের পাশের ওই রাস্তায় একটা ছিনতাইকারী ধরেছিল। কি হয়েছিল ব্যাপারটা? এটাও 2013 ঘটনাই। আমার জন্য ওই সময় টাকা কালেকশন করছিল আমার রেসিডেন্সিয়াল মডেল কলেজের বড় ভাই, বন্ধু, জুনিয়র তারা। তো ওই সময় টাকা কালেকশন করে তারা কিছু টাকা জমে তারা নিয়ে যাচ্ছিল। তো মোহাম্মদপুর এলাকায় তো সাধারণত ওই জায়গায় একটু ছিনতাই বেশি হয়। তো ওনারা যাওয়ার সময় একটা ছিনতাইকারী সবাইকে ধরছিল। তো ধরার পর তারা বুঝে গেছে যে এই টাকা তো দেওয়ার মানে এই টাকা নিয়ে যাবে। তো ওরা ওই ছিনতাইয়ের মুহূর্তে বলছিল যে ভাই টাকাটা নিবেন ঠিক আছে, একটা গল্প বলি। তো তারা আমার গল্পটা বলছিল যেটা আহনাফের জন্য টাকা। তখন ছিনতাইকারী বলছিল এটা কি সেই আহনাফ রেসিডেন্সিয়ালের যাকে ঢাকায় ফেলে শুনছিল? ঢাকা ফেমিনিস্ট। তো তারপরে সেই ছিনতাইকারী তার নিজের পকেট থেকে 300 টাকা বের করে আমার ওই বড় ভাই না বন্ধু তার পকেটে দিয়ে বলেছিল যে এটা কিন্তু আমার হালাল ইনকামের টাকা, এটা আহনাফের চিকিৎসার জন্য। তো বিশ্বাস করেন এইরকম ভাবে ছিনতাইকারী বলুন, রিক্সা চালক বলুন, যাকেই বলুন, যাকেই দেখি না কাউকেই মনে হয় যে এই মানুষগুলোর কাছে আমি ঋণী। এর জন্য কাউকে রাস্তায় দেখলেই মনে হয় এই মানুষগুলো ঋণ কি করে শোধ করতে পারবো। শুধু এটুকুই আপনাদের কাছে দোয়া চাইবো যে আমার জন্য দোয়া করবেন। রিসেন্টলি একটা হার্ট অ্যাটাক হয়ে গেল করোনা সার্ভাইভ করার পরে, যেন বেঁচে থাকতে পারি। আসলে দীর্ঘদিন বাঁচতে ইচ্ছা করে, নিজের জন্য না, শুধুমাত্র আপনাদের জন্য। আর সত্যি আজকে মানে এতটা আবেগ কাজ করছে যে ঠিক মনে হচ্ছে 2013টা বারবার ফিরে আসছে। কল্পনা করে দেখুন 7টা বছর বেঁচে গেলাম, পৃথিবীটা কত ছোট, তাই না? ওকে কিন্তু আমি অনেক ভালোবাসি। আমার সমস্ত প্রজেক্ট, সমস্ত অ্যাক্টিভিটির সাথে ও থাকে, সবসময় থাকে। কখনো হয়তো ক্যামেরার সামনে আসে, কখনো আসে না, বাট সবসময় ও থাকে। আহনাফ, কি করতেছিস এখন একটু জানিয়ে দে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছি ইকোনমিক্স ডিপার্টমেন্টে 2019-এ। এখন আল্লাহর রহমতে 2টো মাস্টার্স করছি। পাশাপাশি যে ওই যে ব্লাড ক্যান্সার অর্গানাইজেশন অলরেডি 64,000 পরিবারের সদস্য, 64,000 যেটা কি কোঅর্ডিনেশনের দায়িত্বে আছে আহনাফ। লিউকেমিয়া লিম্ফোমা সোসাইটি, আমি সেটার ফাউন্ডার এবং বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হিসেবে দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি ফ্রিল্যান্সিং হিসেবে লেখালেখি করছি আর অনেক কাজ টাজ টুকটাক করছি। ওকে, দিস ইজ আহনাফ, যে এসেছিল 2013-এ এই স্টুডিওতে ঢাকা FM 90.4-এ। এইরকমই ছিল এবং আপনারা এভাবেই সামনে আমাদের উপস্থিত ছিলেন। যাদের সাপোর্ট, যাদের ভালোবাসায় যেখানে প্রয়োজন ছিল আহনাফের জন্য 1 কোটি টাকা পরিমাণ কালেকশনের, আপনারা তার চাইতে বেশি দিয়েছেন। যেখানে একজন মোটে মজুর থেকে শুরু করে একজন বিগ শট, সবার কন্ট্রিবিউশন আছে। তারই ফসল আমাদের আহনাফ, যে আহনাফ এখনো খুব বহল তবিয়তে আছে। আল্লাহ ওকে বহু বছর বাঁচিয়ে রাখুক, আমার চাইতেও হায়াত তাকে বেশি দান করুক স্রষ্টা। এবং শুধু তাই না, সে বহু মানুষের জন্য ভালো লাগার কারণ হচ্ছে সে সেই দিনের পর থেকেই চেষ্টা করে যাচ্ছিল। আজ পর্যন্ত প্রায় 64,000 এরকম ক্যান্সার সার্ভাইভাল এই ধরনের পরিবারের সদস্যের কোঅর্ডিনেশনের দায়িত্বে আছে। এবং নিজেকেও নিজের পড়ালেখার জায়গা থেকে অলরেডি ডাবল মাস্টার্স করছে ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। সবকিছু মিলে দিস ইজ অল অ্যাবাউট আমাদের আহনাফ। অনেক ভালোবাসা। দোয়া করবেন এই সবকিছুর, এই সবটার জন্য। শুধু এটুকু বলবো যে আপাত মস্তক যে আহনাফটাকে আজকে দেখছেন না 2021-এ, এটার পিছে আমি কিচ্ছুই না। সম্পূর্ণ অবদানটুকু মহান আল্লাহর পর আপনাদের। এই তিলে তিলে বালু দিয়ে গড়ে তোলেন এক একটা বালু দিয়ে ভাস্কর্য, তেমনি আহনাফ তিলে তিলে বালু দিয়ে গড়ে উঠেছে আপনাদের এই ভালোবাসার দোয়ার জন্য। শুধু এটুকুই বলবো, দুইভাবেই দোয়া করে যাবেন আর ভালোবাসবেন। এই ভালোবাসাটুকু আমি আজীবন পেয়ে যেতে চাই। অনেক অনেক ভালোবাসা তোর জন্য। ভালো থাকিস। And of course, you are the strong, you are the champion. You are আমি the চাই champion. এই বন্ধনটা থাকুক, Of course এইভাবে থাকবে। এই প্ল্যাটফর্মটা থাকুক। এই যে 7 বছরে এমন কোন মুহূর্ত এসেছে, এমন কোন প্রোগ্রাম বা প্রজেক্ট এসেছে যেখানে এদের সম্পর্কে স্মরণ করেনি? প্রথম কলটা আমি পেয়েছি। একদমই তাই, ফার্স্ট কলটা তুই পেয়েছিস। তো দিস অল অ্যাবাউট দিস দ্য রিফ্লেকশন অফ লাভ। থ্যাংক ইউ আহনাফ, বাট তুই কথা দিয়ে যা, একটা ফুল ফ্লেজ কামব্যাক প্রোগ্রাম তোকে নিয়ে আমরা করব এই স্টুডিওতে। ওকে, ইনশাআল্লাহ, যেখানে তোর সাকসেস স্টোরি আমরা শেয়ার করব। ওকে, আহনাফকে অনেক অনেক কৃতজ্ঞতা। যে আহনাফের সাথে কথা বলছিলাম, আপনারা আহনাফের ঘটনা অলরেডি জানেন যে আমরা 1 কোটি টাকা পরিমাণ সমপরিমাণ টাকা কালেকশনের জন্য ক্যাম্পেইন
প্রচার করেছিলাম ঢাকা এফএম 90.4 এর স্টুডিওতে অ্যাবাউট 7 ইয়ার্স ব্যাক অন 2013। সে আনাব সফলতার সাথেই তার মাস্টার্স কমপ্লিট করেছে, ডাবল মাস্টার্স এর পথে ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। শুধু তাই না, সে 64,000 পরিবারের সদস্য যারা এই ক্যান্সারের সাথে যুদ্ধ করে চলেছে সে মানুষগুলোকে কোঅর্ডিনেশনের দায়িত্বে সে একজন ফাউন্ডার প্রেসিডেন্ট, এবং সে এমনভাবে কাজ করছে নিরবিচ্ছিন্নভাবে যাতে করে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চায়। এমনটাই তো চেয়েছিলাম আহনাফের জন্য, যে আহনাফ সেই কাজটি করেছে। আমাদের সাথে আছেন ওয়াসিফ, ওয়াসিফের বাবা সালাউদ্দিন এবং ওয়াসিফের একমাত্র বোন ওয়াসামা। ওয়াসিফ, আমরা বলছিলাম যে দুইজনের সাথে আমরা একটু কথা বলবো। ওয়াসামা, আমি আগে আপনার কাছ থেকে একটু আসতে চাই যে বাবার এবং মায়ের যে ভালোবাসা প্রসঙ্গে যারা এখন এই মুহূর্তে জয়েন করেছেন তারা একটু জেনে রাখুন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে হি ইজ রিয়েলি দ্য ফাইটার। এখানে কিন্তু কষ্ট বা দুঃখ সেলিব্রেট করতে আমরা আসিনি, বরং আমরা ভালো লাগা সেলিব্রেশন করতেছি। যেখানে একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা, ক্যান্সার আক্রান্ত হয়েছে ওয়াসিফ অ্যাবাউট 1 year ব্যাক ইন রমজান, লাস্ট রমজান, সামনে রমজান তো সমাগত, প্রায় 11 মাস আগে। সেই ওয়াসিফ এই ঘটনার পর থেকে তার জীবনে কিছু পজিটিভ চেঞ্জেস আসছে। যে 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 ছেলেটি কখনো বাবা মায়ের ভালোবাসা, বোনের প্রতি মহব্বত এটা ওইভাবে সম্যকভাবে টের না পেলেও এখন সেই মানুষটি অনেক বেশি করে এই ভালোবাসা প্রবণ হয়ে পড়েছে। এবং সেই সাথে তার বাবার কথা তো শুনেছেন, তার মাকে ফোন নেওয়ার মতো অবস্থাতে নাই, শুধুই এই মানুষটি শুধুই কষ্টের মধ্যে দিন যাপন করছেন, শুধুই দীর্ঘ নিঃশ্বাসে ভারী হয়ে উঠছে তার আশেপাশে। বাট এই দুইজন মানুষের কাছ থেকে তাদের জীবনের কথাগুলো আমরা শুনছিলাম, আর একটু ডিটেলে শুনবো। আর আপনি একটু জেনে নেন যারা অল্পতেই অভিমান করেন, কষ্ট পান, দুঃখ পেয়ে মুখ ফিরিয়ে নেন বাবা মার কাছ থেকে, তাদের জন্য হয়তো অনেক বড় একটি লার্নিং যে বাবা মা কি পরিমাণ ভালোবাসায়, কি পরিমাণ মহব্বতে একটা সন্তানকে আবিষ্ট করে রাখতে পারে। ওয়াসামা, বাবা এবং মাকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে তোমার মতো। অনুষ্ঠান কিন্তু শেষের দিকে প্রায়। আচ্ছা, এখানে আম্মুর কথাটা উঠছে, আমি আম্মুর ব্যাপারে একটু কথা বলি আজকে, কেন আম্মু আমাদের সাথে নাই এই বিষয়টা নিয়ে। ওয়াসিফ অসুস্থ হওয়ার পর থেকে আমার আম্মু রোজা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে এবং অতিরিক্ত ইবাদতের কারণে প্রচুর পরিমাণ দুর্বল থাকে। একে তো একটা ঘরে যখন একটা পেশেন্ট থাকে, ক্যান্সার পেশেন্ট, অনেক কাজ এমনিতেই বেশি থাকে। ওর জন্য খাবার রেডি করা, সাংসারিক আরো কিছু কাজ আছে। তারপর আজকে না আসার কারণটা এটাই যে আম্মু রোজা রাখছে। রোজা রাখার কারণে সন্ধ্যার পরে বলতেছে যে আমার শরীরটা তো দুর্বল লাগতেছে, তো আমি আজকে যাব না। তো এই যে সৃষ্টিকর্তার সাথে যে সম্পর্কটা, যে নিজের একমাত্র ছেলের জীবনটা বাঁচানোর জন্য যখন একটা বাবা মা নিরুপায় হয়ে যায়, তখন সবার আগে কিন্তু সৃষ্টিকর্তার দরজাতেই করা নাড়ে, যে দেখি এখানে বারবার নক করে কোনো ফলাফল পাওয়া যায় কিনা। তো এই 10টা মাস আমি দেখছি আমার আম্মু নামাজে দাঁড়াইলেই মানে আমার মনে হয় সূরাও পড়তে পারে না ঠিকমতো, চোখ দিয়ে পানি পড়তে থাকে। যতক্ষণ দোয়া পড়ে, রুকুতে যায়, সেজদায় যায়, কান্না করতে থাকে। যখন ওয়াসিফের ক্যান্সার ধরা পড়ে তখন মেবি বর্ষাকাল ছিল না আমার ঠিক মনে নাই, তবে করোনা রিপোর্ট আসার 2 দিন আগে সকালবেলা প্রচুর বৃষ্টি, বাহিরে খুব বৃষ্টি, আমি শুয়ে রয়েছি কিন্তু পুরোপুরি ঘুম না করোনা রিপোর্ট আসার আগে। আমরা হসপিটালে তখন ওয়াসিফকে ভর্তি করি নাই। করোনা রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে আমরা ওয়াসিফকে হসপিটাল নিতে পারবো। তখন ওই ঘর থেকে শুধু কান্নার শব্দ পাইতেছি, আম্মু খুব কান্না করতেছে। উঠা গেলাম, গিয়ে শুধু দেখি আম্মু নামাজে, আর নামাজে সেজদা থেকে উঠে না, সেজদা যে দিচ্ছে সেজদার মধ্যেই কান্না, জোরে জোরে কান্না। আর সেজদার যেই ফর্মাল আমলটুকু আছে ওইটুকু করার পর শুধু একটাই কথা, আল্লাহ তুমি আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও, তুমি শুধু আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও, আমার ছেলেরা তুমি তোমার কাছে নিও না, আমার ছেলেরা তুমি নেক হায়াত দান করো। আমার উচিত ছিল অজু করে নামাজে দাঁড়ানো। আমি আম্মুর এই দৃশ্য দেখে আসলে নড়তেও পারতেছি না, কিছু করতেও পারতেছি না, আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। মানে কতটা অসহায় ওই মুহূর্তে বাবা মা থাকে, একমাত্র ছেলের জীবন নিয়ে সংশয়, বাঁচবে নাকি বাঁচবে না, আর যদি মারা যায় মৃত্যুর পর কি হবে, কিভাবে থাকবে। কারণ সন্তান তো বাবা মায়ের কাছে অমূল্য সম্পদ হয়। তা আমাদের তরুণ প্রজন্মের একটা ব্যাধি আছে, বাবা মা আমাদের যে সমস্ত অ্যাডভাইস দেয়, যে সমস্ত কথা বলে ভালোর জন্য, আমরা এগুলি কানে নিই না। আমাদের কাছে মনে হয় আরে সারাদিনই বলতে থাকে, বলুক, এই কথা তো প্রতিদিনই বলুক। কিন্তু বিষয়টা এরকম না। আমি বলবো যে সময় থাকতে আসলে আমাদের কাছে যা আছে তার মূল্যায়ন করা উচিত। কারণ এক সময় আমাদের কাছে অনেক কিছু করার থাকবে, কিন্তু তখন কিন্তু বাবা মা থাকবে না। আর বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চায় না। বাবা মায়ের বলে যাওয়া প্রত্যেকটা কথা রাইট। মানে আমি একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলতে পারি বাবা মায়ের কোনো ভুল নেই। সন্তানের জন্য বলা যে সমস্ত কথা, সন্তানের জন্য করা যা কিছু, এখানে কোনো মিস্টেক নাই।
তাই আমরা তরুণ প্রজন্ম যারা আছি মনে করি যে না, বক বক করতেছে, করতে থাকুক, এরকম তো করেই। এটা না, বাবা মায়ের রেসপেক্ট করো, বাবা মাকে ভালোবাসো যতক্ষণ বাবা মা পাশে আছে। ওয়াসিফের কথায় আসি, আব্বুর কথা আম্মুর কথা তো কোনোদিন জীবনে শুনেই নেই। কিছু বললে মনে তো আরে সারাদিন প্যান প্যান করে, সারাদিন বকতেই থাকে, বাইরে যাব না, আড্ডা দিব না, সন্ধ্যার পরে তো বাইরে থাকবই। সন্ধ্যার পরে তো বাইরেই থাকে, সন্ধ্যার পরে কি কেউ বাসায় থাকে? ছেলেরা তো বাইরেই থাকে, বন্ধুরা থাকে, আমিও থাকি। ছেলে বলে কথা। হ্যাঁ, ছেলে বলে কথা। এখানে তো আব্বু আম্মু কত কথা বলবে, আব্বু আম্মুর কথা শুনে কি লাভ আছে? অবশ্যই লাভ আছে। আসিফ, যারা এই মুহূর্তে জয়েন করছেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমরা আপনারা আছেন ঢাকা এফএম 90.4 এর ফ্রিকোয়েন্সিতে, স্পেশালি স্ট্রিমিং হচ্ছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, এট দ্য সেম টাইম 90.4 এর নেটওয়ার্কের থ্রু দিয়ে আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, স্পেশালি ভিডিও স্ট্রিমিং ফেসবুকে। ওয়াসিফ যে গত বছর ঠিক 11 মাস আগেই ক্যান্সার আক্রান্ত হয়, কিন্তু এই পরিবারটার কাছে আমার কাছে দারুণ একটা লার্নিং যে তার বাবা কথা প্রসঙ্গে বলছিলেন মিস্টার সালাউদ্দিন যে হ্যাঁ এটা কষ্টের, বাট এর চাইতে অনেক বেশি ব্লেসিং এর, যেটার কারণে আমরা দারুণ দারুণ কিছু অভিজ্ঞতার মাঝ দিয়ে গেছি এবং খুব কাছ থেকে জানতে এবং বুঝতে শিখেছি যে পারিবারিক বন্ধন কাকে বলে। বাঙালিয়ানার সবচেয়ে বড় পুঁজি, বড় এসেন্স এই যে পারিবারিক বন্ধন, বাবা মা সন্তানের সাথে ভালোবাসার এই যে চমৎকার এক আবহ, সেটি আমাদের বড় একটা পুঁজি, যেটা আমরা কাছ থেকে এক্সপিরিয়েন্স করছি। এই সুধাটাকে আমরা পান করতেছি খুব কাছ থেকে, যেটা হয়তো অসুখটা আমাদেরকে পারস্পরিক সম্পর্কটাকে আরো কাছাকাছি নিয়ে এসেছে। স্রষ্টার কাছে প্রার্থনা যাতে করে এই পরিস্থিতি থেকে তারা পরিত্রাণ পায়। গত 11 মাস আগেই সব সদ্য কৈশোর বা তরুণ থেকে যৌবনে পদার্পণ হতে যাওয়া এই ছেলেটি ক্যান্সারে আক্রান্ত, যার রিগ্রেটের অনেক বড় একটা কারণ যে 11 মাস আগে যখন ক্যান্সার আক্রান্ত হওয়ার আগ মুহূর্তকাল পর্যন্ত সে বাবা মার পরিচয়, বাবা মার সাথে সম্পর্ক, বাবা মার কথা শোনা, যেটা ওয়াসামা কথা প্রসঙ্গে বলছিল, সেই জিনিসগুলোকে অত বেশি পাত্তা দিত না, নর্মালি যা হয় আমাদের। কিন্তু এই অসুখের পর থেকে কাছ থেকে দেখেছে বাবা মার ভালোবাসা কি পরিমাণ সুতীব্র হয়। ওয়াসিফের কাছে একটু শুনতে চাই। ওয়াসিফ, তোমার কথা অনেকেই শুনতে চাই, কি পরিমাণ যে কমেন্টস আসছে, সবাই কিন্তু একই কথা বলতে চায়, ওয়াসিফ কি বলতেছে, ওয়াসিফ আপনাকে অনেক ভালোবাসি। ও বাই দ্য ওয়ে, আনাফ তোর কথা খুব বেশি করে আসছে যে আমরা রিলেট করতে পারি, আনাফের প্রতি আমাদের অসম্ভব রকমের ভালোবাসা। খায়ের বলেছে লাভ ইউ ওয়াসিফ ভাই। তারপরে সন্তানের ভালো চায় না এমন কোনো বাবা পৃথিবীতে না বলার কথা বলেছেন এই কথা। মোহাম্মদ খায়ের লিখেছেন লাভ ইউ ওয়াসিফ ভাই। খায়ের বারবার করে একই কমেন্ট দিচ্ছেন যে ওয়াসিফের প্রশ্ন, ওয়াসিফের প্রতি আমাদের সমাজের অনেক ভাই আছে যারা সঠিক সময়ে হয়তো জিনিসটা বোঝে না, বাট সময়ের প্রেক্ষিতে এই জিনিসকে রিয়েলাইজ করতে পারে, যেমনটা বলছিলেন ওয়াসামা। এবং সবাই কমেন্ট করতেছেন, আপনাদের কমেন্টগুলো আসতে থাকুক, আমি ওয়াসিফের কথা শুনতে চাই। একদম অনুষ্ঠানের আস্তে আস্তে আমরা শেষ প্রান্তে চলে যাচ্ছি। ওয়াসিফ, বাবা মা, তোমার বর্তমান রিয়েলাইজেশন সবকিছু মিলিয়ে আমি একটু তোমার কাছে কথা শুনতে চাই। এবং আমরা বারংবারই বলি, পৃথিবীর জন্য আমরা একটা জায়গাতে স্পেশাল, আমরা হচ্ছে পারিবারিক বন্ধনের দারুণ এক সম্মেলন কেন্দ্রে বসবাস করি। এবং মানুষের ভালোবাসা যে কি ক্যারিজমা তৈরি করতে পারে, আহনাফের এক্সাম্পল দিতে গিয়ে আমরা সেটা কাছ থেকে দেখেছি যে সাধারণ মানুষ একজোট যখন হয় তখন যে কোনো ক্যারিজমা ঘটতে পারে। ওয়াসিফ, ফাইনালি বাবা মাকে উদ্দেশ্য করে, বোনকে উদ্দেশ্য করে, সবাইকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে, তোমার একদম ব্যক্তিগত কিছু রিয়েলাইজেশন আমরা শুনতে চাই। বাবা মার উপরে কিচ্ছু নেই, সবার আগে বাবা মা এবং পরিবার, এর উপরে কিচ্ছু নাই। যত কিছুই হোক না কেন, তাদের মতো করে কেউ ভালোবাসবো না, কেউ না। কারণ তারা একটা সন্তানের ছোট থেকে বড় করে লালন পালন করে বড় করছে, তাদের কাছে তো কতটা কষ্টকর লাগে যদি তারা খুব জানতে পারে যে তাদের সন্তান মৃত্যু পথযাত্রীতে আছে। তো আমি তো বাবা হইনি এখনো, বা ওরকম ফিল তো আমি করতে পারি না যে বাবা কিরকম অনুভূতি করতে পারে। এবং আমি যতটুকু শুনেছি যে বাবা হওয়ার পরই নাকি এরকম অনুভূতি করা যায় বা এরকম ফিলটা করা যায়। কিন্তু আমি চেষ্টা করি আমার আব্বুর সাইড থেকে বুঝার যে উনি কেমন ফিল করে, কিন্তু দেখি যে আসলেই তো কষ্টকর লাগে। কারণ আমি আমার পরিবারের যদি কাউকে যদি একটা মুহূর্তের জন্য যদি হারানোর কথা চিন্তা ভাবনা করি, আমার কাছে তো অনেক কষ্টকর লাগে। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, তাহলে তাদের কাছে কেমন লাগবে? এতটা বছর ধরে ছোট থেকে বড় দেখে আসছে, লালন পালন করে আসছে, তাদের জীবনে থাকি বা কি না, তাদের বিনোদন থাকে না, কোনো কিছুই থাকে, তাদের তো একটাই উদ্দেশ্য থাকে, সন্তানের দেখাশোনা। আর তো কোনো দিকে তাদের খেয়ালই থাকে না। আর তাদের কথা যদি অমান্য করি তাহলে কি হবে?
আব্বু আই লাভ ইউ। বেঁচে এই থাক, প্রথম বললি নাকি? দীর্ঘজীবী হও। ওয়াসিফ, প্রথম this is the বলছে। first time? First time ওয়াসিমা, হ্যাঁ আমি বলি, কিন্তু আসিফ কখনো বলে the না। first time? হ্যাঁ। কি ওয়াসিফ? বলা তো দূরের কথা, আব্বুর সাথে তো কোনো বিষয়ে কথাই কথাই বলে বলে না, ওয়াসিফ, কথাই হয় না। this is very first time. সেদিন কোনো একটা কারণে আমি রাগ করছি, রাগ করে কষ্ট পাইছি আর কি। এই যে 2-4 দিন আগের কথা, বা 1 সপ্তাহ না, আগের এটা কথা। হয় কেন, কেমোথেরাপি সাইড ইফেক্ট হিসেবে ওর মেজাজটা খিটখিটে থাকে। এটা তো খুব স্বাভাবিক, expected. ওয়াসিফ, this is the first time না? বাবা, I love you. কত simple. তো But কি কত হয়েছে, বলতি? সেদিন আমি যখন রাগ করে শুয়ে রয়েছি, একটু পরে আইসা আস্তে 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 মাথা আমার বুকের ভিতরে ঢুকাই দিছে। আবার দরজাটা লাগাই নিছে যাতে দেখতে যাতে না কেউ পারি, বাইরে থেকে দেখতে না দেখতে পায়। যাতে না এমন পারি। ভাবে যে এদিক থেকে মাথাটা আমার বুকের ভিতরে ঢুকাই দিয়ে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলতে আব্বু সরি সরি। আমি মুচকি মুচকি হাসতেছি আর আরেকটু দেখতেছি, আরেকটু কাছে আসুক। আরেকটু আসুক। ক্ষমা করতেছি না, আরেকটু ক্ষমা আসুক, করে দিছি আরো আসলে। আয়, আরো আয়। ওই আরেকটু কাছে আসুক, দেখি হ্যাঁ আরো কাছে আসতেছে। আমি মুচকি মুচকি হাসি পিছনের দিকে, দেখি যে এতটাই কাছে আসছে, আর এর চাইতে বেশি কাছে আসা সম্ভব না। আমি বুকে জড়ায় ফেললাম। এক অনুভূতি, এই মা কিন্তু শুনতেছে ওয়াসিফ। এক কিছু বল। চমৎকার অনুভূতি। ওয়াসিফ, মা শুনতেছে। মায়ের সাথে ওয়াসিফের বনিস অনেক শক্ত। সে বলাও তো লাগে না, আমার জানাইতে দুনিয়া হয়। একদিকে, আমার মা ওদের সাথেও একদিকে, কম না। দুনিয়া একদিকে আর আম্মু একদিকে। তো মা তো শুনবে না, সব শুনবে। মায়ের সম্বন্ধে বলা হোক। আমি সবসময় ওনার প্রতি খুব আলাদাভাবে দুর্বল। এই যে আমি আমার আব্বুর সাথে একটু খুব দূরত্ব বেড়ে গেছিল, কিন্তু আমার সবসময় আমার আম্মু আমার সাপোর্টে থাকতো, আমার পাশে থাকতো। উনি আমার প্রকাশ্যে কেয়ার করতো। আর বাবা যেটা করতো না, বাবার ভালোবাসা তো ভিতর থেকে থাকে, উপরের বহিঃপ্রকাশ হয় না, যেটা মার ভালোবাসা থাকে, আবেগ দিয়ে থাকে। মার ভালোবাসায় বেশি বহিঃপ্রকাশ হয় বেশি। তো আমার সবচেয়ে দুর্বল জায়গা আমার মা। ওনার কথা কি বলবো, উনি এই যে আমার আপু যেমন বললো যে খুব ইবাদতে কান্নাকাটি করে, সেজদায় পরে কান্নাকাটি করে, ওইও করছে, ওয়াসিমাও করে, কান্নাকাটি করে। করে। ওইও করছে। আচ্ছা, আমরা এত খারাপ কেন সেটা আগে কও আসিফ। আমি নিজেকে নিয়েও ভাবতেছি, আমার মায়ের সাথে আমার অন্যায় হয়ে যায় এমন কেন? আমরা যে মা সবকিছুর ঊর্ধ্বে থেকে শুধুই আমাদেরকে ভালোবাসা, তার জন্য ধ্যান জ্ঞান, সে মানে কি মায়ের সামনে কেমনে আমরা অপদস্থ করি, উল্টাপাল্টা বিহেভ করি? আমিও করি। এই যে বলতেছি না, আবার হয়তো সকাল নাগাদ হয়ে যেতে পারে। কেন হয় এটা? এখান থেকে রিকভারির বুদ্ধিটা কি? যেমন ওয়াসিফ, তোমার ক্ষেত্রে এটা ঘটে কিনা যে তোমার যেহেতু একটা ক্যান্সারের মতো এরকম একটা দুরারোগ্য ব্যাধিতে তুমি আক্রান্ত, যে আমি পৃথিবী থেকে কখন না চলে যাই, এই যে একটা ভীতি, এই যে স্রষ্টার এই যে একটা লক্ষণ রেখা বা ফুলশরতের উপর দিয়ে তোমার যাওয়া, যে কোনো সময় একটা যে কোনো কিছু হয়ে যেতে পারে, তখন এই মায়ের প্রতি এই যে অসম্পূর্ণতা, এই যে কষ্ট, যে আমার মাটা আর দেখবো না, তার আর ছুঁয়ে দেখবো না, তার আঁচলের যে গন্ধ সেটা আমার কাছ থেকে নেওয়া হবে না, এটা তো এই জিনিসগুলো তোমার মধ্যে কিভাবে কাজ করে? আমি তো সবসময় এটাই ভাবতাম যে মা কিভাবে থাকবো। আমি নর্মালি কখনো এই 10টা মাস কখনো চিন্তা করিনি, ওইরকম ভাবে চিন্তা করিনি যে আমি মারা যাবো, আমার একটা মরণব্যাধি রোগ হয়ে গেছে, বা আমি টেনশন নিতাম না। খুব সিম্পলি থাকার চেষ্টা করতাম, পিসফুলি থাকার চেষ্টা করতাম, রিল্যাক্স থাকতাম। বাট মাঝে মাঝে কিছু কিছু মানুষের কিছু কিছু কথায় আপসেট হয়ে যেতাম। যেমন অনেকে আমার বলতো যে ভাই তুমি তো 2 দিন পর মারা যাইবা। তো কথাগুলো খুব হার্ট হইতো, কিছু বলতাম না, আসলেই তো কথা তো ঠিকই বলতো। আমি ভাবতাম যে হয়তো বা মারাও যেতে পারি। তো ওই মুহূর্তে আমার একটা কথা, একজনের কথাই সবার প্রথম আসতো মাথায়, আম্মুর কথা, যে উনি কিভাবে থাকবো। আর যাই হোক, উনি তো থাকতে পারবো না, কারণ উনার এই দুনিয়াতে উনি আর কোনো কিছু নিয়ে ব্যস্ত নেই। ওনার সবকিছু আমি, আমার আম্মুর সবচেয়ে দুর্বল জায়গা আমি। আমার আপু এতটা দুর্বল না যতটা আমি দুর্বল ওনার কাছে, ওনার মনের ভিতর। ওনার সাথে আমি এখনো আমি মিসবিহেভ করি, বাট আমি ক্ষমা চাই, সঙ্গে সঙ্গে ক্ষমা চাই ফেলি। কারণ কি করলে আর না করা যায় বা বলতো? আমারও এই লার্নিংটা খুব ইম্পর্টেন্ট। এই যে বলি করি, প্রতিদিন প্রতিজ্ঞা হয়, আবার ভুল হয়ে যায়, আবারও ভুল কি হয়ে করা যায়। যায়? আসলে আমি নিজের কথাও বলতেছি, কিন্তু আসলে কি আমার মায়ের সাথে ইম্পর্টেন্ট পৃথিবীতে কাছে এক্স্যাক্টলি নাই, নাই তো। কিন্তু কেন এই ভুলটা হয়? এই যে যারা শুনতেছে এই মুহূর্তে বা দেখতেছে আমাদের সাথে লাইভে, এরাও কিন্তু রাত দিন ভুল করে আছে। আচ্ছা আমি একটু বলি, জি, আমরা ওয়াসামা। এই ভুলটা জানার পরেও কেন বারবার করি? বাবা মায়ের সাথে মিসবিহেভের বিষয়টা, বাবা মা আমাদের সবচেয়ে বেশি আপনজন।
তাদের উপরে আমাদের অধিকারটা সবচেয়ে বেশি এবং তারা আমাদেরকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। অন্য কারোর সাথে যদি আমরা মিসবিহেভ করি বা আমাদের ভিতরের এক্সপ্রেশনটা প্রকাশ করি, তারা জিনিসটা কখনো লাইটলি নিবে না। কিন্তু বাবা মাই একমাত্র এরকম মানুষ, হ্যাঁ হয়তো কষ্ট লাগতে পারে, কষ্ট লাগলে বাবা মা কিন্তু ক্ষমা করে দেয়। আর সবচেয়ে বেশি অধিকারের জায়গাটা বিধায় আমরা সেই জায়গায় আমাদের রাগ, অভিমান, দুঃখগুলি প্রকাশ করে ফেলি, জানার পরেও যেটা ঠিক না। ইট শুডন্ট বি যে মানুষটার জ্ঞান বুদ্ধি চলা জীবন শ্বাস নিঃশ্বাস সব আমাদেরকে ঘিরে হ্যাঁ অবশ্যই উনি এটা অনেক করা উচিত খালি না। হয়ে যায়। খালি হয়ে যায়। Okay. এবং আমার সবচেয়ে ভালোবাসার মানুষটা আমার সন্তান, সন্তানের কাছ থেকে কোনো বাবা মা এরকম বিয়ে আশা করে না, একদমই তাই। কষ্টও বেশি পায়। ওয়াসিফ তুই অ্যাকনলেজ কর, তারপর আমি করতেছি বাবজান যে ভুল করেছি, যা করেছি দেখি শেষ চেষ্টা করে দেখি আর যেন ভুলের পুনরাবৃত্তি না হয়। ওয়াসিফ মাকে উদ্দেশ্য করে কিছু যদি বলার থাকে অনুষ্ঠানের শেষের দিকে একদম আমরা আমার আম্মু আম্মু একদম মায়ের সাথে কথোপকথন কর, আমরা কেউ নাই, ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই, শুধু তুমি আসছো আর তোমার মা আছে, কথা বলো, তারপর আমি বলবো, ক্ষমা চেয়ে এই নেবো। দুনিয়াতে তো উনারে মনে হয় সবচেয়ে বেশি ভালো আমি বুঝি, এটা আমি চোখ বন্ধ করে বলতে পারবো। আমি সবচেয়ে ভালো বুঝি ওনারে এবং উনি আমার সবচেয়ে ভালো বুঝে। কখন আমি কি ভাবতেছি না ভাবতেছি ওনারা তো আমি সবসময় বলি আমি আম্মু তোমার ছাড়া কেমন থাকবো। বা আমি এখনো মানে অসুস্থ হওয়ার আগেও যদি কখনো যদি এক রাতের জন্য যদি বাইরে থাকতাম আমার আম্মুর ভিতরে অস্বস্তি শুরু হয়ে যেত। ওনারে না কি বলবো, মুখে তো ভাষাও নেই আমার কাছে, এতটাই ভালোবাসি ওনারে। ওনার প্রতি কোনো চক্ষু লজ্জা কাজ করে না আমার, কারণ ওনার সঙ্গে এই ঝগড়া করতেছি, এই রাগারাগি করতেছি, আবার এই ওনারে মানাইতেছি। আম্মুরও আমি ভালোবাসি অনেক। আমাদেরকে সাক্ষী রাখতে হবে না, আমাকে সরাসরি বল। আম্মু আই লাভ ইউ। আমি আম্মুর অনেক ভালোবাসি, আসলে আম্মুরে ছাড়া আমি থাকতে পারবো না। যতটা না আমি আব্বুরে ভালোবাসি, আব্বুর বেলায় তো আমি চক্ষু লজ্জায় আমি প্রকাশ করতে পারি না, কিন্তু ওনার বেলায় প্রকাশও করি। কিন্তু ওনার বেলার রাগারাগিও বেশি করি, ওনার সঙ্গে মিসবিহেভটা আমি আমার আম্মুর সাথে বেশি করি। এই যে আমার আপু যে কথাটা বললো যে ওনারা সবচেয়ে কাছের আপনজন, আমরা একটা মানুষের সঙ্গে তখনই ফ্রিলি ভাবে মিশতে পারি যখন আমাদের খুব কাছের হয়, এবং তাদের সঙ্গে আমরা মাঝে মাঝে অভিমান করি, রাগারাগি করি। তো এই জন্যই বাবা মার সাথে আমরা রাগারাগি করি। কিন্তু যাই হোক, আমি আম্মু তোমার আমি অনেক ভালোবাসি। আম্মা আমরা সত্যি তোমাদেরকে অনেক ভালোবাসি, এতই আমরা পাপিষ্ঠ, এতই অন্যায় আমাদের মধ্যে, ক্ষমা করে দাও। আর এই ক্ষমা পাওয়াটা গ্র্যান্টেড চিন্তা করে বারবার ভুল হয়, আর ভুল হবে না, কথা দিচ্ছি মা, ভুল হবে না, আমাদের কারো ভুল হবে না। You're exactly the fighter, Wasif. আলহামদুলিল্লাহ। বিজয়ের পথে প্রায় তুই একদম ফাইটার, সত্যিকারের যোদ্ধাতেই বিশ্বাস কর। আমি আমার এই যে অ্যাবডোমিনাল মাসল, এটা পুরোটা কিন্তু ওপেন করা, অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়ে গেছিল, মরে যাওয়ায় অপারেশন হলো। অপারেশন পর যখন আসছে চরম ব্যথা, অ্যাপেন্ডিক্স হলে তো বাস্ট হলে বেশিরভাগ মরেই যায়। আমি ভাবতেছি এটাই মনে হয় মরণ। আশপাশে ওই যে একদম কি বলো ওটাকে, এক্সট্রিম ইন্টেন্সিভ কেয়ার, যেটা পোস্ট অপারেটিভে যেখানে মৃত্যুর কাছাকাছি লোকজনরা থাকে। তো অপারেশন করতে যে আপনি না লাভ গুরু, ওই যারা অপারেশনে আছে, তা আমার না বুঝে মুখ দিয়ে এইটা চলে আসছে যে হজের সময় যেটা মানুষ বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া ইন্নামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। আমার কাছে মনে হচ্ছে স্রষ্টার কাছে আমি চলে যাচ্ছি। দেন তো জ্ঞান হারাইছে, জ্ঞান যখন ফিরেছে তখন দেখতেছি যে আমি পোস্ট অপারেটিভ কেয়ারে, এই অমুকজন মারা গেল, ওকে আলাদা করা হচ্ছে, তমুক মারা গেল। আমিও ভাবতেছি মনে হয় মৃত্যু আর জীবনের মাঝামাঝি আমিও মনে হয় যে কোনো সময় মারা যাব। সেখান থেকে ফিরে আসা, এবং বিশ্বাস কর কোনো একটা কথা, কোনো একটা শব্দ, কোনো একটা ফিল যদি আমার মধ্যে তখন কাজ করে থাকে, আর দ্যাট ইজ মা। মা এবং এক্স্যাক্টলি মা, আর সাথে অফকোর্স আমার বাবা। কিন্তু তারপরেও ভুল হয়ে যায়। আমাদেরকে কেমনে যে শুধরানো যায়, কেন ধরে নিয়ে যে এটা গ্র্যান্টেড? তারা তো একটা দিন শেষে মানুষ, সে একটা নারী সত্তা নিয়ে এসেছে, সে মা, ঠিক আছে, তার আরো সত্তাগুলো কিন্তু প্যারালালি চলে। তাকে কেন অ্যাঞ্জেল ভেবে আমরা যে কোনো গ্র্যান্টেড অন্যায় করে ফেলতেছি তার কাছে? তারও শখ আছে, সেও 8-10 জন মানুষের মতো করে বাঁচতে মন চায় তার। স্রষ্টা তাকে রোবট বানিয়ে পৃথিবীতে পাঠায়নি, দিন শেষে সে একটা মেয়ে। আর আমরা সবকিছু গ্র্যান্টেড ধরে নিই যে না, মা যখন হয়ে গেছে তার কোনো আবেগ থাকতে নেই,
তার কোনো ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা থাকতে নেই। আমি আছি তাই আছি, আমরা আছি তাই সে এক্সিস্ট করতেছে। ইটস নট গ্র্যান্টেড ম্যান। পৃথিবীতে কি এমন ঘটনা ঘটতেছে না, নিজের পরকীয় সম্পর্ক ধরার কারণে নিজের আপন সন্তানকে গলা টিপে হত্যা করে দিচ্ছে? আছে না? সো গ্রান্টেড ভাবার কোনো কারণ নাই। দিন শেষে সে একজন সিম্পল সাধারণ একজন মেয়ে, যে আর স্রষ্টার কাছে যেভাবে আসছে তেমনই একজন মানুষ, কিন্তু আমরা গ্রান্টেড ধরে নিই। মা হয়েছে সেটা করবে, এটাই সব স্বাভাবিক। ইটস নট গ্রান্টেড। আমাদের কপাল, ইটস এ বিগ ব্লেসিং যে মায়ের আদলই আমাদের সামনে আছে। ক্ষমা করে দাও মা, ভুল হয়ে গেছে। অনেক ভালোবাসি মা। পৃথিবীর সমস্ত মা ভালো থাকুক। ওয়াসিমা, একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে সবকিছু মিলিয়ে লাস্ট কমেন্টস, দেন ওয়াসিফ, দেন ফাইনালি সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে বিদায় নিব। আমারও আসলে ভালোবাসা প্রকাশ করার ইচ্ছা আছে আব্বু আম্মুর প্রতি। আব্বু আম্মু তো অবশ্যই, আর সেই সাথে আরো দুইজন, আমার শ্বশুর শাশুড়ি। আমার বাবা মা 4 জন, আমার আব্বু আম্মু আর আমার শ্বশুর শাশুড়ি। আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আমি চাই আপনাদের আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমাদের মাথার উপরের বট গাছ যেন সারা জীবন অক্ষত রাখে, আর এইভাবে আমাদের সারা জীবন ভালোবাসা দিয়ে যাবেন। আর ইয়াং জেনারেশন যারা আছে, অবশ্যই বাবা মা থাকতে বাবা মাকে ভালোবাসো, রেসপেক্ট প্রকাশ করো এবং বাবা মায়ের প্রত্যেকটা কথার মূল্যায়ন করো। আর ওয়াসিব আমার সাথে ঝগড়া কম করিস। না না, করতে থাকো। বাবা মা এটা না হলে গ্র্যান্টেড, তো এটা বড় করতে বোন। থাকো, এটা করতে থাকো। ওয়াসিফ, এটা কন্টিনিউ করো। ভাই বোনের মধ্যে খুনসুটি না হলে কিসের সম্পর্ক? আর ওয়াসিবকে আমি সবসময় একটা কথা বলি, চিপস নিয়ে মারামারি চলতে থাকে। আমি আমার শ্বশুর বাড়িতে থাকি আর ওয়াসিফ বাসায়, তো লেট নাইট পর্যন্ত আমাদের মধ্যে চ্যাটিং হয়। তখন আমি একটা কথা বলি যে ওয়াসিফ, তুই কিন্তু আমার আগে মারা যাস না। আমার অনুরোধ, আল্লাহ যেন তোরে আমার লাশের খাটিয়া বহন করার তৌফিক দান করে, আমার জানাজা পড়ার তৌফিক দান করে, আমাকে যেন তোর লাশ দেখতে না হয়। এই, আমার আর কিছু বলার নেই। কে? আপু কালকে রাত্রে আমার মেসেজ বসলো যে অর্থাৎ তুই আমার আপুর আগে মারা না যেতে। তো আমি সবসময় আপুর সান্ত্বনা দিয়ে আসছি, এখনো সান্ত্বনা দিব যে আপু আমি চিন্তা করো না, সবার দায়িত্ব নিতে পারি, এমন তো ফিক আল্লাহ আমার দিক। আর আমার দেখে সবাই শিক্ষা নিক যে বাবা মার সাথে কখনো অন্যায় বা খারাপ আচরণ করতে নাই, উচিত না করা কখনো। কারণ বাবা মার চা আপন কেউ হয় না, কেউ হয় না। বাবা মা যেভাবে ভালোবাসে, আমার আব্বু আমার আম্মু আমার যেভাবে ভালোবাসে, অন্য কেউ পারবো না আমার এভাবে ভালোবাসতে, কেউ পারবো না। কারণ তারা আমার জন্ম দিছে। তো আমি আমার আব্বু আমার অনেক ভালোবাসি। এই 10টা মাস অনেক স্ট্রাগল করছি, এমন না যে কেমোথেরাপি বা এইসব চিকিৎসা নেওয়ার পরে খুব কষ্ট হয়, তারপরও টিকা ছিলাম। একটা কথাই বারবার ভাবতেছিলাম যে কবে শুনবো আমি সুস্থ হয়ে গেছি। শুধু একটা কথাই মাথায় পড়তো যে কবে আমি শুনবো যে সুস্থ হয়ে গেছি। একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমার কাছে। দুনিয়াটা আমি যত সহজ মনে করতাম এত সহজ না আসলে।
যেটা আমি রিয়েলাইজ করছি এই অসুখটা হওয়ার পরে। তো আমি আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি। আমি যেন সবার দায়িত্ব নিতে পারি এবং আমার মতো যারা সন্তানরা আছে তারাও যাতে তাদের বাবা মার দায়িত্ব নিতে পারে সুস্থ সবলভাবে, এই দোয়াটাই করি আমি। কিছু করি না। আসিফ একটু দাঁড়াবে। তো যে কথা বলছিলাম যে অপারেশনের পর থেকে আজ প্রায় 5-6-7 বছর হলো, এখন পর্যন্ত প্রেশার আমি দেখা না ভয়, যে প্রেশার দেখলে যদি বেশি বলে ওই টেনশন আমি মারা না যায়। আমার অর্ধেকেরও চেয়ে কম বয়সের এই ছেলেটি যে ক্যান্সারের মতো এত বড় একটা রোগ বহন করে চলেছে, বাট কি পরিমাণ মানসিক দৃঢ়তা, কি পরিমাণ ব্যক্তিত্বের মধ্যে সে পরিমাণ জোর। আমি পার্সোনালিটির দিক দিয়ে তোর 10 ভাগের 1 ভাগও কোনোভাবে দাবি করতে পারি না। স্রষ্টার কাছে প্রার্থনা, মাবুদ তুমি নিজেই বলেছো 10 যেখানে থাকে আমি খোদা সেখানে এক্সিস্ট করাটা ফরজ হয়ে যায়। রাব্বুল আলামিন তুমি চাইলে এই ক্যারিজমা ঘটিয়ে ফেলতে পারো। ছেলেটি খুব সরল মনে বলতেছিল যে আমি হয়তো কোনো একদিন ঘুম থেকে উঠে শুনবো আমার টেস্ট করার পর যে আমার কোনো অসুখ নাই, আমি সুস্থ হয়ে গেছি। মাবুদ রে তুমি চাইলেই পারো এরকম ক্যারিজমা ঘটিয়ে দিতে। রাব্বুল আলামিন রহমান রহিম তুমি চাইলেই পারো এরকম একটা মিরাকল, এরকম একটা অলৌকিক কিছু ঘটিয়ে দিতে পারো। তোমার কোনো কিছু কম হবে না এটাতে। এরকম একটা অলৌকিক ঘটনার থ্রু দিয়ে আমরা হঠাৎ করে যখন জানতে পারবো যে এই ছেলেটিরও এরকম একটা অসহায় আত্মসমর্পণ, এরকম একটা নিষ্পাপ চাওয়া যে আমি একদিন শুনবো যে আমার ক্যান্সার ট্যান্সার কিচ্ছু নাই, যা ইনভেস্টিগেটেড ছিল সবকিছু ভুল, আমি সুস্থ, আমার আর কোনো সমস্যা নাই। মাবুদ এরকম একটা ঘটনার সামনাসামনি আমাদেরকে দাঁড় করিয়ে দাও। রাব্বুল আলামিন এখানে বহু মানুষ, হাজারো হাজারো মানুষ আমাদের সাথে এই প্রোগ্রামটার সাথে থাকে, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের জন্য হাত তুলে সবাইকে নিয়ে তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি। মাবুদ রে সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে এই ছেলেটিকে তুমি হায়াত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে করজোড়ে মিনতি, এই ছেলেটির নিষ্পাপ চাওয়াটাকে তুমি ক্যারিজমায় পরিণত করো। 1-2 না, 10 না, 100 না, হাজারো মানুষ তোমার কাছে ফরিয়াদ করছে, বাঁচিয়ে দাও ছেলেটিকে। ওর নিষ্পাপ কথাটা যেন বাস্তবে রূপায়িত হয়। সত্যি কোনো একদিন ঘুম থেকে উঠে জানবে রিপোর্ট আসছে যে কোনো রকমের কোনো প্রবলেম নাই, আগের সমস্ত রিপোর্ট ভুল প্রমাণিত হয়েছে, যা এসব কেমোটেমো দেওয়া হয়েছে, যে করোনার যে ধরনের ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছে কোনো কিছুরই প্রয়োজন ছিল না। মাবুদ সে প্রার্থনা থাকলো। আর অফকোর্স আমার পক্ষ থেকে অনেক অনেক স্যালুট, অনেক শ্রদ্ধা তোর এই ব্যক্তিত্বের দৃঢ়তার জন্য, এই ধরনের ইমানি শক্তি রাখবার জন্য, পার্সোনালিটির এই ধরনের জজবা থাকার জন্য, যেটা আমাদের অনেকের মধ্যেই নাই। সাধারণত এই ধরনের অসুখ বা কষ্টের কথা শুনলে আমরা যেখানে মুশড়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনো রিগ্রেট নাই, কারো প্রতি কোনো কষ্ট নাই, বরং আমি এই জিনিসটা দেখে অনেক বেশি খুশি হয়েছি যে পজিটিভ এই যে ঘটনার উপরে ইম্প্যাক্ট পড়ে, পজিটিভ যে ডিরেকশন গুলো সেগুলোকে কাছ থেকে এক্সপেরিয়েন্স করা, সেগুলোকে মনের মধ্যে আত্মস্থ করা, সেটা খুব কম মানুষই পারে। বরং এই জায়গাতে নিজে আরো বেশি আল্লাহর প্রতি অভিমানী হয়ে যায়। অনেক রকমের কথা মানুষকে বলতে শুনি, এই প্রথম এই পুরো পরিবারটাকে আমি এইভাবে বলতে শুনলাম যে এই ঘটনাটা আমাদেরকে পারস্পরিক কাছে সৌহার্দ্যের একটা সম্পর্কের, ভালোবাসার এক দারুণ সুধা আমাদেরকে পান করতে শিখিয়েছে। সমস্ত কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা অন্যরকম ব্যাপার, এই পরিস্থিতি থেকে এটা বলতে পারা, এটার জন্য মনের মধ্যে অসম্ভব রকমের জোর থাকা যায়। অনেক কৃতজ্ঞতা, অসম্ভব ভালোবাসা এবং আমার শ্রদ্ধা তোর জন্য। হ্যাঁ, একদিন হয়তো 7 বছর পর যেমন আজকে আহনাফকে নিয়ে কামব্যাক প্রোগ্রাম করলাম, আমি আশায় থাকলাম 7 বছর না 14 বছর পর আল্লাহ যেন বাঁচায় রাখে এইসব কামব্যাক প্রোগ্রাম করার জন্য, যেখানে আমরা সেলিব্রেট করবো সাকসেস স্টোরি। ওকে সাউদ্দিন সাহেব, আমরা অনুষ্ঠানটা একদম শেষ মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিব, তার আগে আপনার ক্লোজিং দিন। আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি। আমার ছেলেটার ক্যান্সারের পর অসংখ্য মানুষের ভালোবাসা আমরা পাইছি। কাছের দূরের আত্মীয় স্বজনরা তাদের যে চমৎকার ভূমিকাগুলি রেখেছে সেটা সত্যি প্রশংসনীয়। আত্মীয় স্বজনরা ছিল, আত্মীয় স্বজনরা আছে এবং থাকবে। সারা জীবনের আত্মীয় স্বজন, আমার কাছের আত্মীয় স্বজন, যত অভিমান থাক, যা কিছুই থাক, সবকিছুর পরেও তারা আমার আত্মীয়, আমার সন্তানদের পাশাপাশি সবসময় আমার পাশে থাকবে। আর আমার ছেলেটার ব্লাড ক্যান্সারের সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু দিক আছে, যেখানে আরো কত বাবা মায়ের সন্তান নিজে থেকে সামনে এসে রক্তদান করেছে।
বুকের তাজা রক্ত। আহ, হাসতে হাসতে ব্যাগের পর ব্যাগ রক্তগুলো ওই ছেলেগুলো এসে এসে দিত। বিভিন্ন জায়গা থেকে ফোন করতো, রক্তটা এবার আমি দিব। অনেক মেয়েরা ফোন করতো, আঙ্কেল ওয়াসিফকে এক ব্যাগ রক্ত দিতে চাই। আমার কিছু আত্মীয় স্বজন তারাও এই রক্তের যোগানদাতাদেরকে জোগাড় করে দিত। তারা হাসতে হাসতে রক্ত, প্লাটিলেট দান করত। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আমার সমস্ত আত্মীয় স্বজনদেরকে বলছি, আমার ডানের আত্মীয় স্বজন, বামের আত্মীয় স্বজন, নতুন আত্মীয় স্বজন, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনারা সারা জীবন আমার পাশে থাকবেন, আমার সন্তানদের পাশে থাকবেন। আরেকটা কথা যেটা সবচেয়ে গুরুত্ব দিয়ে বলতে হয়, আমার ছেলে, আমার মেয়ে, আমার দুটো চোখ, এই দুটো চোখ যদি না থাকে তাহলে আমি অন্ধ, আমি কিছু দেখতে পারবো না, পৃথিবী অন্ধকার। কিন্তু আমার একটা হার্ট আছে, এই হার্ট না থাকলে কিন্তু বেঁচে থাকা যায় না। সে হার্ট হচ্ছে আমার ওয়াইফ, আমার স্ত্রী, ওদের মা। আমি বারবার আমার সন্তানদেরকে বলতাম, আমার তোর মাকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না, একেবারেই পারি না। কেন জানো? ওকে বারবার আমি বলছি, ওয়াসিফ তোর আম্মু কিন্তু আমার চার্জার। আমি এমন একটা ব্যাটারি, যে ব্যাটারির চার্জ গেলে কিন্তু আর পাওয়ার থাকবে না। তোর আম্মু হচ্ছে আমার চার্জার, এটা খেয়াল রাখিস। বলছি না, বারবার বলছি এই কথাটা। কাজেই আমার সমস্ত শক্তি মহান রব্বুল আলামিন আমাকে দিয়েছে আমার স্ত্রীর মাধ্যমে। আমি আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি, আমি বাবা যেন সন্তানের লাশ কাঁধে নিতে না হয়, আর আমার ওয়াইফের লাশ যেন আমাকে কাঁধে নিতে না হয়। আপনারা দোয়া করবেন যেন এই কষ্টটা আমাকে বয়ে যেতে না হয়। আমার এখানে আহনাব আছে, ক্যান্সার যোদ্ধা, মহাযোদ্ধা, একজন মানবিক মানুষ। আমার ছেলেটা ক্যান্সার যোদ্ধা, ক্যান্সারের সাথে কিভাবে লড়াই করতে হয় আমি দেখছি। ওকে আমি বারবার বলছি, ওয়াসিফ কষ্ট হইতেছে। নার্স যখন শিরা পায় না, কারণ শিরা শুকায় গেছে, ক্যানোলা পড়াইতে পড়াইতে আর খুঁজে পায় কেমোথেরাপির না। জন্য নার্স বলে, আঙ্কেল শিরা তো পাচ্ছি না, ওটি থেকে লোক নিয়ে আসি। যাও মা, নিয়ে আসো। ওটি থেকে লোক এসে পড়াইতো। ওর বারবার ছিদ্র করতে করতে ফালা ফালা হয়ে যেত। আমি জিজ্ঞেস করতাম, ওয়াসিফ কষ্ট হয়? ওয়াসিফ হেসে দিয়ে বলতো, কষ্ট হয় না। আসলে ওর ভিতরে কষ্ট হচ্ছে, কিন্তু একজন যোদ্ধা কখনো ভেঙে পড়ে না, ও ভেঙে পড়ে না। আমি বলতাম, ওয়াসিফকে বলতাম, ওয়াসিফ তোর কিচ্ছু হবে না। ও বলতো, আমার আসলে কিচ্ছু হবে না। আমি যতটা ওকে বুঝাইতে যাইতাম, উল্টা আমাকে তার চেয়ে বেশি বুঝাইতো। সমস্ত ক্যান্সার যোদ্ধাদের বলছি, যারা ছোট ছোট বাচ্চা আছো ক্যান্সারে আক্রান্ত, তাদের বাবা মা হয়তো এই অনুষ্ঠানটা শুনছে, যারা বড় আছেন ক্যান্সারে আক্রান্ত, তাদেরকে বলছি, আমি একটু লেখালেখি করি। কেউ আমাকে কবি বলে, কেউ বলে সাহিত্যিক। আমার কবিতাগুলো ফেসবুকে কিছু কিছু প্রকাশ করি। আমি ক্যান্সারে আক্রান্ত সেই ছেলেগুলোর উদ্দেশ্যে যে কবিতাটা লিখেছিলাম, আমি কি সেই কবিতাটা আবৃত্তি করে একটু শোনাবো? অসংখ্য লিখছি আমি, অনেক লেখা, অনেক লেখা। এবং এই কবিতাটা শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি আমরা সেই কবিতা। হ্যাঁ, তাহলে সেই কবিতাটা শেষ করার আগে, কবিতাটা বলার আগে আমি ধন্যবাদ দিয়ে যাই ডাক্তার আশরাফুল হক চৌধুরীকে। আমি ধন্যবাদ দিয়ে যাই আমাদের ডেমরা এলাকার হোলি এইড হসপিটালকে, কারণ এই হোলি এইড হসপিটাল প্রায়ই আমাদেরকে রক্ত ভরার জন্য এমন সুন্দর সহযোগিতা করতেন। ওয়াসিফকে নিয়ে ওখানে গেলে নার্সগুলো সব দৌড়ে আসে ওয়াসিফকে দেখার জন্য। আজকে দৌড়ে আসছে, ওয়াসিফকে এক নজর দেখে নিয়ে আগে। এমনটাই করতো ঢাকা কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, যারা ক্লিন করতো, তারাও দৌড়ে আসতো। আইসা বলতো যে শুধু ওয়াসিফকে দেখার জন্য আসছি, শুনছি ওয়াসিফ আসছে। ভালো লাগে তাদের কথা, যারা আমার ছেলেকে ভালোবাসছে মন থেকে। কত শত মসজিদে আমার ছেলের জগবার, এই যে মানুষগুলোর ভালোবাসার কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কত মানুষ, সেদিন সুমন মাস্টার, উনি একজন সাংবাদিক, আমারই বন্ধু। সুমন মাস্টার বলতেছে, দোস্ত আমার স্কুলে এসে ছাত্র ছাত্রীর মারা আলোচনা করতেছে, একজন আরেকজনকে বলতেছে ওয়াসিফের জন্য দোয়া কইরেন।
আমি তো দেখি নাই, আমরা দেখি নাই, আমাদের অবর্তমানেই এই মানুষগুলো দোয়া পড়তেছে। এরকম বহু মানুষ আমার ছেলের জন্য দোয়া করছে, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি অসংখ্য ক্যান্সার যোদ্ধারা যারা যোগাযোগ করেছে। আমার মেয়েটা একটা ক্যান্সারের বাংলাদেশ ক্যান্সার নেটওয়ার্কের মডারেটর বোধ হয় না তুমি? বাংলাদেশ গ্রুপ, হ্যাঁ, এটার মডারেটর আমার মেয়েটাও আছে। ভাই এবং আমার আমাদের বাকি সহযোগীরা যারা আছে সবাইকে, হ্যাঁ, তাদেরকে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে এনকারেজ করছি। আর আর কি বলবো, সবার মঙ্গল কামনা করি। আল্লাহ প্রত্যেকটা অসুস্থ মানুষকে সুস্থ করে দেখ। প্রত্যেকটা বাবা মা সন্তানের ভালো চায়, মঙ্গল চায়, এই বুঝটা যেন প্রতিটা সন্তানের মনের ভিতর আল্লাহ তাআলা তৈরি করে দেয়, সেটাই আমি চাই। বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চান না। প্রতিটা বকার ভিতরে লুকিয়ে থাকে ভালোবাসা, ভালো চাওয়া, ভালো প্রত্যাশা। আমি ক্যান্সারে আক্রান্ত, আমার ছেলেটাকে হোক, এই যে আহনাব আছে আমার ছেলের মতো, আরো যারা আছে ওর সাথেই একসাথে ট্রিটমেন্ট হয়ে গেছে। ডাক্তার আশরাফুল হক চৌধুরীর আন্ডারে ইয়াসিন ও একসাথে সুস্থ। এমআরডি রিপোর্টে নেগেটিভ আসছে আমার ছেলেটার, ইয়াসিনও আসছে, আলহামদুলিল্লাহ। এটা একটা বিরাট ব্যাপার। ALL টি সেল, খুব ভয়ঙ্কর একটা ক্যান্সার। এটার জন্য ডাক্তারকে যখন বললাম, ডাক্তার বলছে যে এটা আমাদের চিকিৎসায় হয় না, এটা আল্লাহর রহমতে হয়েছে। ওই উপরওয়ালাকে শুকরিয়া জানান আগে। একজন মহান ডাক্তার যখন একজন ভালো মানুষও হয়, তখন আল্লাহ তাআলার একটা স্পেশাল রহমত, একটা সন্তুষ্টি ওখানে নাজিল হয়। আল্লাহর বিশেষ রহমত। এখানে তাই হয়েছে। এই ডাক্তারকে দেখতাম পকেটে ওষুধ নিয়ে চাইতো। আমি জিজ্ঞেস করতাম, আপনি এই ওষুধ কার জন্য নিচ্ছেন? উনি লজ্জায় বলতেন না। আমি নাসরবান্দার মতো যখন জিজ্ঞেস করতাম, আসলে বলেন না এই ওষুধটা গুলি কার জন্য, উনি তখন লজ্জায় কাচুমেচে খেয়ে বলতো, একটা রুগীর না ওষুধ কিনা টাকা নাই, আমি নিজেই এই ওষুধটা কিনে নিয়ে আসছি ওনাকে দেওয়ার জন্য। এই সেই ডাক্তার আশরাফুল হক চৌধুরী। আল্লাহ বুঝি তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এই অসংখ্য মানুষের দোয়াগুলোর উপর। তার জন্য এই দোয়ার বরকতে, মানুষের ভালোবাসার জন্য আমার ছেলেটার এই সর্বশেষ MRD রিপোর্টে নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি ওনার স্বরচিত সেই কবিতাতে, জি। যেটা ডেডিকেট করে প্রত্যেক এই ক্যান্সার যোদ্ধাদের উদ্দেশ্য করে এটা ডেডিকেট করা। শুনি কবিতাটা। জি, অনেকগুলি লিখছি আমি ক্যান্সারে, অনেকগুলি কবিতা লিখছি। এখান থেকে এই কবিতাটা জানি না সঠিক টাইমে আবৃত্তি করছি কিনা, এটা আমি একটু করি। শুনি। কবিতাটার নাম হচ্ছে ফোটার আগে ঝরিস নে। এই তো সবে ফুটলি রে তুই কলি, এত জলদি কেমনে শুকিয়ে গেলি। ফোটার আগে রে বাপ তপ্ত বুকে বাড়াস নেয়ার তাপ। ভুলে গেছি ক্ষণ রাত কিবা দিন, ভেঙে গেছে স্বপ্ন রংধনু ক্ষীণ। নির্ঘুম প্রাণ এই বুঝি এলো ঝড়, আতঙ্কে বুক কাঁপে থর থর। ওই চেয়ে দেখ কত সুন্দর ভুবন, সবে তো শুরু রাঙাতে এই জীবন। হাসি মুখে ছড়াবি প্রাণের সৌরভ, সৌরভেতেই বাড়বে মোদের গৌরব। ভাবিস রে তুই ঢাল ধরেছি যুদ্ধে, থামবো না কো বুকে যদি তীর বিদ্ধে। আকাশ পানে তাকিয়ে ঝরা অশ্রু, তিনি পারেন ধ্বংসিতে রোগ শত্রু। জানিস না তুই আসছে ব্যাগে বৃষ্টি, কলির ফোঁটাতেই রসের হবে সৃষ্টি। বুকে বেঁধে প্রভুর কুদরতি সুর শুনিতে, মহান প্রভুর কুদরতি সুর শুনিতে। সেই কুদরতি সুর যেটা আমার ছেলে বলছে ঘুম থেকে উঠে শুনবো আমি সুস্থ, সেই কুদরতি সুর যেন আল্লাহ তাআলা
আমার ছেলেকে আর অসংখ্য ক্যান্সারের রোগীকে এবং শত শত অসুস্থ সন্তানদেরকে যেন সেই কুদরতি সুর শোনায়, আমি বাবা হয়ে সেই প্রার্থনা করি মহান রব্বুল আলামিনের কাছে। ধন্যবাদ জানাচ্ছি এফএম ঢাকা FM 90.4 কে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় এহতেশাম সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি জুয়েল সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামনে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্টদেরকে, সহকারী বন্ধুদেরকে, ধন্যবাদ যোদ্ধা আমার এখানে ছুঁয়ে যাওয়া আহনাবকে, আমাদের সবার প্রিয় আহনাব ভাই। আমাদের সবার প্রিয় আহনাব। অনুষ্ঠানের একদম আলহামদুলিল্লাহ। শেষ প্রান্তে অনেক 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 কৃতজ্ঞতা সালাউদ্দিন সাহেব। আমরা আপনার পরিবারের যে ডেমনস্ট্রেশন আজ চাক্ষুষ করলাম, এক্সপিরিয়েন্স করলাম, স্রষ্টার কাছে চেয়ে নেওয়া যে এমনই হয় যেন পরিবারের উপাখ্যান। আজ তো গত 5 বছর বা 6 বছরের ব্যবধানে শুনতেছি যে সেপারেশন, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক এই দ্বন্দ্ব এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বৈবাহিক সম্পর্কের মতো পরিবারের মতো ইনস্টিটিউশন গুলো ভেঙে পড়ার যেন উপক্রম হয়েছে। সেখানে এরকম একটা স্বর্গ যেন রিফ্লেক্টেড করতেছে এমনই একটি পরিবার সামনে থেকে আজকে দেখবার সুযোগ আমাদের হলো। এন্ড অফকোর্স শুনবারও সুযোগ হলো ঢাকা FM 90.4 এর থ্রু দিয়ে। এট দ্য সেম টাইম আমি খুব অবাক হয়েছি, বিভিন্ন সময় শুনেছি যে স্রষ্টা যখন কষ্ট দেন পর্বত প্রমাণ, সমুদ্র প্রমাণ ভালোবাসাও যেন তিনি দিয়ে দেন। কি পরিমাণ শক্তি তাদের মধ্যে, কি পরিমাণ তাদের যে স্রষ্টা নূরের যে ঝলকানি তাদের চোখে মুখে, তাদের অ্যাটিটিউডে চমৎকার ভাবে প্রতিভাত। স্রষ্টা আসলেই স্রষ্টা কোনো সময় কারো ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট নন, যেটা এই পরিবারের প্রত্যেকটি মেম্বারকে দেখে আমি কাছ থেকে বুঝেছি যে ক্যান্সারের মতো এরকম একটা দুরারোগ্য ব্যাধি এদেরকে পরাজিত করতে পারেনি। এক্স্যাক্টলি ক্যান্সারই দূর পালিয়ে গিয়ে হয়তো কোনো খারে চুপিসারে দাঁড়িয়ে থেকে তাদের দিকে তাকিয়ে থাকতে আর দেখতেছে যে মানুষগুলোর সাহস, ভেতরে ইমানি জোর কতখানি বড় হতে পারে, কতখানি বেশি হতে পারে। অদ্ভুত রকমের এক পরিবারের এক্সপিরিয়েন্স আজকে করবার সুযোগ হলো ঢাকা FM 90.4 এর স্টুডিও। এবং অফকোর্স আপনাদের সবার কাছে আমি প্রার্থনা রাখি যে মানুষগুলো এভাবেই এমনই থাকুক, আরো বহু মানুষ পারিবারিক বন্ধনের এই দীক্ষায় দীক্ষিত হোক এবং আমাদের পারিবারিক বন্ধনের ইনস্টিটিউশন গুলো, গর্বের এই জায়গাগুলো সামনে থেকে আরো বেশি বেশি করে ফ্লারিশ হোক। সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি, সামনের সপ্তাহে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। এন্ড অফকোর্স আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যারা গল্প পাঠাতে চান, যারা আমাদের স্টুডিওতে জীবনের কথা শেয়ার করতে চান, 01841904904 এই নাম্বারে চাইলে আপনারা কমিউনিকেট করতে পারছেন। হোয়াটসঅ্যাপে আপনারা শুধু স্টোরিটা ছোট্ট করে লিখে ফেলুন এবং আমরা আপনাদের সাথে কমিউনিকেট করে আমরা এই প্রোগ্রামে নিয়ে আসবেন। অফকোর্স 16260 এই পোর্টে আপনাদের কমিউনিকেশন দেন এবং ছোট্ট করে গুরু স্পেস নেম স্পেস ডিস্ট্রিক্ট এবং একটু অল্প করে আপনাদের গল্পটা লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের জীবনটাকে পোর্ট্রে করাটা আমাদের উদ্দেশ্য। সাধারণের মধ্যে যে অসাধারণের বসবাস, যেমন অসাধারণ পরিবারকে দেখবার সুযোগ হলো, সেইটার জন্যই আছে এই ঢাকা 90.4 এর ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় নিচ্ছি আজ।